ঘরের দরজা লক না লাগিয়ে সম্পূর্ণ খালি গায়ে ওড়না পেঁচিয়ে জামা খুলছিলাম। এমন সময় দরজা খুলে সোহান ভাইয়া ঘরে ঢুকে গেল। আমি ড্যাব ড্যাব করে সোহান ভাইয়ার দিকে তাকিয়ে আসি। কি করব না করব তার কোনো কিছুই আমার মাথায় ঢুকছিল না। সোহান ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, তোর কি লজ্জা শরম কিছুই নাই? যা ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে আয়। আমার মুখ দিয়ে একটা কথাও বের হলো না। আমি সেভাবে জামাটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে সে অবস্থায় নিজেকে দেখছি আর লজ্জায় একা একাই হাসছি। কিছু সময় পর জামা পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি সোহান ভাইয়া আমার খাটের ওপর শুয়ে আছে। আমাকে বের হতে দেখে সোহান বলতে শুরু করলো, ইকরা, তুই যে আমার গল্পের বইটা নিয়ে আসলি ওইটা দে। বইটা আমার ব্যাগে থাকার পরও আমি বললাম, ভাইয়া বইটা আমার বান্ধবীর কাছে কাল কোচিং থেকে নিয়ে এসে দিব। শুনেই রেগে সোহান বলল, এই আমার বই কি আমি অন্য মানুষকে দেবার জন্য কিনেছি নাকি? এখনো নতুন বই নিজে পড়তে পারিনি আর তুই অন্যজনকে দিয়ে এসেছিস? আহা, অন্যজন হবে কেন, আমার বান্ধবীকে দিয়ে এসেছি। তোমার কোনো বন্ধু যদি চাইতো তুমি কি না না দিতাম না? আগে আমি পড়তাম তারপর অন্যকে দিতাম। তাহলে আমাকে দিলে কেন? বেশি পাকনা হয়ে গেছিস তাই না? কান ধরে মলে দেব এক্ষুনি। দাঁড়া, সবাইকে বলছি তোর কথা, তুই যে খালি গায়ে ছিলি সে কথা এখন যে সবাইকে বলে দিব। বলে সোহান হনহন করে বের হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, বই আর কোনোদিনও পাবে না। সে সব কথা তার কানেই গেল না। সব কাজিনরা মিলে রাতে খাবার খেতে বসেছিল। সবাই বলে উঠল, ইকরা আপু, তুমি নাকি এখনো খালি গায়ে থাকো? কথাটা শুনে আমার মেজাজটা গরম হয়ে গেল। বুঝতে আর বাকি রইল না, সোহান সবাইকে বলে দিয়েছি। আমি সোহানের দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসছে। আমি খাবার রেখে উঠে গেলাম আর মনে মনে চিন্তা করতে থাকলাম সোহানকে কিভাবে শাস্তি দেওয়া যায়। কিন্তু কিভাবে তাকে শাস্তি দেব? সে যে চালাক আর আমি একটা বোকা। ছোটবেলা থেকেই আমাকে সবাই বোকা বলে ডাকে। তাতে আমার কিছু যায় আসে না। আমাদের পরিবার অনেক বড়। কারণ আমরা যৌথ পরিবারে থাকি, সে কারণে আমাদের বাড়িটাও অনেক বড় আর দুতলা। নিচে বড় চাচা আর ছোট চাচা থাকে আর দুতলায় আমরা আর সেজ চাচারা থাকি। একদম সিঁড়ির কোনায় আমার রুম। এদিক দিয়েই সবাইকে ছাদে যেতে হয়। রাতের বেলা খাবার খাওয়ার পর আমাদের কাজ হলো সবাই মিলে ছাদে বসে গল্প করা। আর সেখানে সোহান আমাকে অপদস্থ করবে এটাই হলো তার প্ল্যান। সব সময় এটা করে থাকে। আমি কখনোই কোনো প্রতিবাদ করতে পারি না। হয়তো কখনো সবার সাথে আমিও বোকার মতো হাসি। আবার কখনো কখনো আমি কান্না করতে করতে চলে আসি আর সবাই হাসে। জজ আমার সব কাজিনরাই সোহানের ভক্ত। সোহান যা বলে তাতেই সবাই হ্যাঁ হ্যাঁ বলে সোহানের সাথে তাল মিলায়। আমি সব সময় চিন্তা করি যে আমি যাব না ছাদে, ওদের সাথে আড্ডা দিব না। কারণ যাবার পরই সোহান আমাকে নানান রকম কথা বলে কাঁদাবে বা কাঁদানোর চেষ্টা করবে। কিন্তু সোহান এসে যখন ডাক দেয় তখন আমি না যেয়ে থাকতে পারি না। আবার আমাকে এত কিছু বলে তার কোনো প্রতিবাদও আমি করতে পারি না। কি যেন এক মায়ে পড়ে যায় আমি বারবার। ওর কথায় যেন আমার কোনো সময়ই খারাপ লাগে না। আমি জানি না কেন তার কথায় কোনো প্রতিবাদ আমি করতে পারি না। আর কেনই বা উনি আমাকে এত জ্বালাতন করেন। হয়তো সোহান মজার জন্য করে, কিন্তু আমার কখনোই তা নিয়ে কোনো অভিযোগ থাকে না। ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই দেখি সোহান খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে রুমে ঢুকে এসে টেবিলের খাবার রেখে বলতে শুরু করলো, তাড়াতাড়ি খাবার খেয়ে ছাদে চলে আয়। আমি অভিমানের সুরে বললাম, খাবো না, তুমি বেশি করে খাও। তোকে আমাকে খেতে বলতে হবে না বোকা কোথাকার। আমারটা আমি খেয়ে এসেছি। নে এবার তাড়াতাড়ি খা, নয়তো জোর করে খাওয়াবো। আমি কোনো কথা বলছি না, চুপ করে খাটের এক কোণায় বসে আছি। দেখে সোহান আবার বলতে শুরু করলো, কি হলো, তোকে কি বললাম, খাবি কি না সেটা বল। আমি বললাম তো খাবো না। সোহান টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে এসে হা কর বলছি। আমি মুখ বন্ধ করে রেখেছি হা করব না বলে। সোহান প্লেটটা রেখে আমার মুখটা ধরে জোর করিয়ে হা করালো। তারপর খাবার খাইয়ে দিতে শুরু করলো। খাওয়াতে খাওয়াতে বলতে শুরু করলো, এত বড় মেয়েকে মুখে তুলে খাওয়াচ্ছি, সবাই দেখলে কি বলবে? বলে হাসতে হাসতে খাটে গড়াগড়ি খাবে এমন মনে হচ্ছে। আর আমি মুগ্ধ হয়ে সোহানের হাসি দেখছি। সোহান বলতে শুরু করলো, আচ্ছা তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না? আমার কি বুদ্ধি নাই নাকি? বুদ্ধি না থাকলে আমি কি করে ইন্টারে উঠলাম আর 1 মাস ইন্টার ফাইনাল পরীক্ষাও দেব। সোহান হাসতে হাসতে বলতে শুরু করলো, যে টিচাররা তোর খাতা দেখে তারা দয়া করে তোকে পাশ করিয়ে দেয়।
আমি হলে তোকে প্রতিবার 0 দিতাম। আমি বললাম, হয়েছে, আমি অনেক ভালো ছাত্রী, এজন্যই বারবার ভালো রেজাল্ট করি। হ্যাঁ, তোমার মতো অত ভালো না করতে পারলেও ভালোই করি। তুই যে কত ভালো করিস তা সবাই জানে। কোনো রকমে টেনে-টুনে পাশ করিস, এই হলো তোর ভালো, কাল থেকে তুই আমার কাছে পড়বি। মোটেও না, তোমার কাছে পড়ব আর তুমি সবাইকে বলবে আমি পড়া পারি না, সেসব বলে বেড়াবে। তা হতে দিব না আমি। আরে না, কাউকে বলবো না, বরং আমার কাছে পড়লে তুই ভালো রেজাল্ট করবি। না হলে এবার আর তোর পরীক্ষায় পাশ করা হবে না। এই, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ নাকি? আরে তোকে অভিশাপ দিয়ে কি করব? তুই যদি পড়াশোনায় আমার চেয়ে ভালো হতি তাহলে না হয় দিতাম। এরকম গাধা মেয়েকে অভিশাপ দিয়ে কোনো লাভ নেই। এই যে তুমি একটা ভুল বললে, আমি গাধা না, গাধি হবে ওই জায়গায়। ওই হলো, একই কথা। না, মোটেও একই কথা নয়, বুঝলে? আর তোমাকে একটা কথা বলি, আমাকে তুই তুই করে বলবে না। আমি এখন বড় হয়েছি, তাহলে তোমার খবর আছে। তুই বড় হয়েছিস কই? আমি তো তোকে এখনো পিচ্চিই দেখতাছি। আমার সমান লম্বা হয়ে দেখা, তাহলে ভাববো তুই বড় হয়েছিস। আমার লম্বা হতে হবে না, তোমার মতো তালগাছ হবার আমার কোনো শখ নাই। তার চেয়ে যেমন আছে তেমনই ভালো আছি। আর তুমি আমাকে তুই করে কেন বলো? তাহলে কি আপনি করে বলবো তোকে? তুই আমার চেয়ে 5 বছরের ছোট, এই জন্যই তোকে বোকা বলি। হ্যাঁ, 5 বছরের ছোট, তার জন্য তুই বলবা? এখন থেকে তুমি করে বলবা। ওরে কি শখ মেয়ের, তুই কি আমার গার্লফ্রেন্ড যে তুমি করে বলবো? ধরে নাও তাই, আজ থেকে আমি তোমার গার্লফ্রেন্ডই, বুঝলে? আমার কথা শুনে সোহান বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল। তারপর আবার বলতে শুরু করলো, আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে আয় তো একবার, আমার গার্লফ্রেন্ড হতে এসেছে। মেয়ে, যা ফ্রেশ হয়ে আয়, ছাদে যাব। সোহানের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। রেগে বললাম, আমি রোজ রোজ আয়নায় নিজের চেহারা দেখি, আর আমি যদি তোমার চেয়ে স্মার্ট বয় ফ্রেন্ড নিয়ে না ঘুরতে পারছি তবে আমার নাম ইকরা না। চেঞ্জ করে নতুন করে রেখে দিও। সোহানের মুখটা কালো হয়ে গেল। সেও রেগে বলতে শুরু করলো, সেই সুযোগ তোকে দিব না, চাচাকে বলে পরীক্ষার পরই তোর বিয়ের ব্যবস্থা করাবো। আমি, তোমার কথাই হবে নাকি? আমি আরো পড়াশোনা করব। আমার কথাই হবে, আমি বাড়ির বড় ছেলে, আমিও বাড়ির বড় মেয়ে। দুজনে তর্কে জড়িয়ে পড়লাম। তর্ক করতে করতে একসময় সোহান আমাকে থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে বসে রইলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই প্রথম কেউ আমাকে মারলো। সোহান নিজেও বোকা হয়ে গেল। সোহান আমার হাত ধরে, ইকরা, সরি রে, কান্না করিস না, কেউ দেখলে আমার উপর রাগ করবে। আচ্ছা, তুই যতটুকু পড়তে চাস পড়াবো। কথা বলতে বলতে অন্য কাজিনরা ঘরে ঢুকে গেল। আমি দ্রুত ওয়াশরুমে চলে গেলাম, যে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বের হয়ে এলাম। সবাই বলতে শুরু করলো, কি হলো ভাইয়া আপু, তোমরা আইসো না কেন? এই তো এক্ষুনি যেতাম, খাবারটা শেষ করলাম, চল চল তাড়াতাড়ি চল, আজ সোহান ভাইয়া সবাইকে গান শোনাবে। বলতে সবাই আনন্দে হুররে বলে ঘর থেকে বের হয়ে গেল। সোহান আমার দিকে চেয়ে আছে, আমি সোহানের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছি ছাদের দিকে। আর সোহান পুতুলের মতো আমার সাথে হেঁটে যাচ্ছে। দুজন সিঁড়ি বেয়ে ছাদে উঠছি। আমি বারবার সোহানের দিকে চেয়ে চেয়ে দেখছি, বেচারা আমাকে মেরে মনে মনে অনুতপ্ত হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। সিঁড়িতে কয়েক পা দিতেই হঠাৎ করে আমার পা পিছলে গেল। আমি পড়ে যেতে নিলাম। ঠিক তখনই সোহান আমার হাত ধরে টান দিতেই আমি সোহানের বুকে চলে গেলাম। আমি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম। যখন চোখ মেলে তাকালাম, তখন আমি সোহানের বুকের সাথে লেপ্টে আছি। আমি দ্রুত নিজেকে সরিয়ে নিতেই দেখি আমার ঠোঁটের লিপস্টিক সোহানের টি শার্টে লেগে আছে। দেখে আমি হেসে দিলাম। সোহান, এই গাধা, হাসবি না। এক্ষুনি তো পড়ে নাক মুখ মাথা সব ফাটাচ্ছিলি। বললেই হলো আমি পড়তাম নাকি? আমি তো ইচ্ছে করেই এমনটা করছি। আর মনে মনে ভাবছি, এবার সবার সামনে যাও, দেখবে সবাই তোমাকে নিয়ে হাসাহাসিটাই না করে। দুজন ছাদে উঠে পড়লাম। জ্যোৎস্না রাত, সবাই সোহানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি কিছু বলছি না। আমাদের সবার আদরের পিচ্চি ছোট রাফি বলে উঠল, ভাইয়া তোমার জামায় কি লেগে আছে লাল লাল ওইগুলা? সোহান নিজের টি শার্টের দিকে তাকিয়ে আমার দিকে রাগান্বিত চোখে দেখে বলতে শুরু করলো, আর বলিস না, একটা পেতনি সিঁড়িতে পড়ে যেতে নিয়েছিল, তাকে বাঁচাতে যেয়ে এই অবস্থা, আর একটু হলে পেতনিটাকে নিয়ে হাসপাতালে যেতে হতো। আমি রেগে সোহানকে কিল মারতে মারতে বললাম, আমি পেতনি না? পারলে আমার থেকে সুন্দরী একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসো, দেখাও, তবেই মানবো আমি পেতনি। সব কাজিনরা হাসাহাসি করতে শুরু করলো। তারপর সবাই একসাথে গোল হয়ে বসলাম। সোহান গান শুরু করবে। সবাই সোহানের গান শোনার জন্য অপেক্ষা করে আছে।
সোহান বরাবরই খুব ভালো গান গায়। এক কথায় বলা যেতে পারে বাড়ির ছোট বড় সকলেই ওর গানের ভক্ত। বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর সেখানে সোহান গান গাইবে না, তা কোনোভাবেই হয় না। এভাবেই সোহান সবার মনের মাঝে জায়গা করে নিয়েছে। আমিও কম না, খুব ভালো নাচতে পারি গানের সাথে। কিন্তু আমার নাচাতে সবার আপত্তি আছে। সবার একই কথা, আমাদের পরিবারের একটা সম্মান আছে, কাজেই পরিবারের কোনো মেয়ে নাচতে পারবে না। তবু আমি চুপি চুপি মাঝে মাঝে একা একা ঘরের দরজা লাগিয়ে নাচি। সোহান বলে উঠল, আমার গান গাওয়া শেষ হলে আজ ইকরা সবাইকে নাচ দেখাবে। ওর কথা শুনে সবাই তালি দিয়ে উঠল। আমি বললাম, না না, আমি পারবো না, কেউ দেখে ফেললে পরে বকা শুনতে হবে। সোহান বলে উঠল, ছাদে কেউ আসবে না, আর আসলে তো আমরা সবাই আছি। তারপর সোহান গান গাইতে শুরু করলো। গানের মাঝে যেন হারিয়ে গিয়েছিলাম। কখন গান শেষ হয়েছে সেদিকে খেয়ালই করি নাই। সবাই যখন তালি দিয়ে উঠল তখন চমকে উঠলাম। কেমন জানি লজ্জা লজ্জা লাগছিল। গানের ভিতর নিজে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না। সবাই মিলে শুরু করলো, আমাকে নাচ করতে হবে। অতএব শুরু হলো আমার নাচ। একটা পুরো গানের সাথে নাচলাম। নাচা শেষ হতেই সবাই আমাকেও তালি দিল। সোহান বলে উঠল, বুঝলি ইকরা, তুই খুব ভালো নাচ করিস। ভাবতাছি কোনো অনুষ্ঠান হলে তোকে নাচতে বলবো সবার সামনে। আমি বলে উঠলাম, কোনো দরকার নেই। শেষে সবার বকা শুনে বাড়ি থেকে বের হতে হবে। তারপর বলতে শুরু করলাম, আজ থেকে আর আমি ছাদে আসবো না। তোমরা চাইলে আসতে পারো, আমাকে কেউ ডাক দিবে না। সামনে আমার ফাইনাল পরীক্ষা, আমাকে অনেক পড়তে হবে। সোহান বলে উঠল, আমরা মনে হয় আর পরীক্ষার সময় মজা করি না, আড্ডা দেইনি। ঠিক আছে, তোর আসতে হবে না। পরীক্ষার পরই দেখা যাবে কি রেজাল্ট আসে। ভালো না হলে চাচাকে বলবো সোজা বিয়ে দিতে। তুমি আমার বিয়ে নিয়ে এত পড়ে আছো কেন? নিজে বিয়ে করলে বলো, আমরা সবাই যেয়ে বলি। আর তাছাড়া তুমি তো বাড়ির বড় ছেলে, বিয়েটা তো আগে তোমার হবে। সোহান বলে উঠল, মোটেও না, আগে বাড়ির বড় মেয়েকে বিদায় করব, তারপর আমি বিয়ে করব। পরে হিংসায় জ্বলে আমার বউয়ের কানে কান পড়া দিবি, সে আমি ভালোই বুঝি। এই নিয়ে দুজনের মাঝে আবারও শুরু হলো তুমুল ঝগড়া। আমাদের ঝগড়া দেখে ছোটগুলো হাসতে হাসতে শেষ। ঝগড়া করতে করতে কখন যে গভীর রাত হয়ে গেছে সেদিকে কারো খেয়াল নেই। শেষে সোহান বলে উঠল, এবার সবাই চল ঘুমাতে যাব, না হলে বাবা এসে সবগুলারে বকা দিবে। আমি বললাম, এত বড় ছেলেকে তো আর বকবে না, বকলে আমাদের বকবে। তার চেয়ে বরং তুমি সারা রাত ছাদে বসে বসে গান করো, আমরা বরং নেমে যাই। তোদের জন্যই তো আমাকে বকবে, বলবে এত রাত পর্যন্ত আড্ডা দিছি। এদিকে দেখি রাফি ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে। সোহান রাফিকে কোলে তুলে নিয়ে বলল, নে এবার সবাই নেমে পড়, আমি ওরে নিয়ে যাচ্ছি। তারপর একে একে সবাই নেমে গেলাম। রাতে ঘরের দরজা লাগিয়ে সোহানের কাছ থেকে নেয়া গল্পের বইটা পড়তে বসেছি। বইটা পরের দিন ফিরিয়ে দিতে হবে, পুরো বইটা পড়া হয়নি, তাই সারা রাত জেগে বইটা পড়ে শেষ করতে হবে। সোহান যত নতুন বই কেনে সবগুলা আগে আমি পড়ি, তারপর সোহান পড়ে। এটা নিয়ে আমাদের মাঝে মাঝেই ঝগড়া হয়। সোহান বলে, নিজে কিনে পড়তে পারিস না, আমি কিনলেই কেন তোর পড়তে হবে? আমি বলি, তোমার মানে আমাদের, তুমি আমাদের সবার বড় না, তোমারটাই তো আমরা নিব। তারপর সোহান আর কিছু বলতে পারে না। বই পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। আর 1 ঘন্টা পরে আমার কোচিং শুরু হবে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে কোচিংয়ের জন্য বের হয়ে গেলাম। কোচিং শেষ হতে হতে প্রতিদিন 12টা বাজে, কিন্তু স্যারের শরীর অসুস্থ থাকায় স্যার 30 মিনিট আগেই ছেড়ে দিল। আমি বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাসার পথে হাঁটা শুরু করছি। এমন সময় দেখি সোহান রিস্কায় একটা মেয়ের পাশে বসে হাত ধরে হাসতে হাসতে কোথায় যেন যাচ্ছে। দেখে আমার মেজাজটা গরম হয়ে গেল। মেয়েটা অনেক সুন্দরী, হ্যাঁ আমার চেয়েও সুন্দরী, তাই তো সোহান আমাকে এত কিছু বলে। এবার আমি বুঝতে পারছি, নিশ্চয় ওই মেয়ের সাথে সোহানের রিলেশন আছে। থাকলে থাকুক, আমার কি, আমিও ওর থেকে স্মার্ট ছেলের সাথে ঘুরে দেখিয়ে দেব। কিন্তু সোহানের পাশে মেয়েটাকে কেন জানি আমার সহ্য হলো না। ইচ্ছে করছিল রিক্সা থেকে মেয়েটাকে নামিয়ে দিই, কিন্তু আমার কেন হিংসা হবে? আমার কি, সোহান যার সাথে খুশি তার সাথে ঘুরবে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। বাসায় এসে ঘরের দরজা লাগিয়ে দিয়ে সোহানের বইয়ের ভিতরে সবগুলো পৃষ্ঠা কেচি দিয়ে কেটে কুচি কুচি করে সুন্দর করে বইটা টেবিলে সাজিয়ে রেখে দিলাম। তবুও কেন জানি কোনোভাবেই রাগ কমতে চাচ্ছে না। মন চাচ্ছে সোহানের সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি, তবে যদি রাগ কমে। আর নয়তো ওই মেয়েটাকে যে কতগুলো কথা শুনে আসি, তবেই যদি রাগটা কমে।
কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমার এত রাগ উঠছে কেন। সোহানের উপর তো কখনো আমার রাগ ওঠে না, বা ওর কোনো কাজে আমার কোনোদিন মনও খারাপ হয় না। তবে আজ কেন এমন হচ্ছে? না, নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, না হলে হয়তো উল্টাপাল্টা কিছু করে বসবো। এমনিতেই ওর নতুন বই কেটে ফেলেছি, এটা নিয়েই অনেক কিছু হবে। সেই ভয়ে দুপুরে খেয়ে বইটাকে ব্যাগের ভিতর লুকিয়ে চুপচাপ বসে আছি। বিকেলের দিকে সোহান আমার রুমে এসে জিজ্ঞাসা করতে শুরু করলো, আমার বই কই? আমি চুপ করে বসে আছি দেখে আবার জিজ্ঞেস করলো, আমার বই কই? আমার কেন জানি প্রচন্ড রাগ উঠলো। আমি রেগে যেয়ে বললাম, বই নাই, ফেলে দিছি। সোহান আমার কথা কোনো রিয়াক্ট না করে সোজা ব্যাগ খুলতে শুরু করলো। আমি দৌড়ে যেয়ে ওর হাত ধরে ফেললাম। সোহান আমাকে বলল হাত সরিয়ে নিতে। আমি বললাম, না, সরাবো না। সোহান জোর করে আমার হাত সরিয়ে দিয়ে ব্যাগ খুলে বই বের করলো। বই বের করে আমাকে বলতে শুরু করলো, তুই দেখি মিথ্যা কথাও বলতে শিখে গেছিস। বলে বইটা খুলতে ফ্যানের বাতাসে বইয়ের কাটা পাতাগুলো উড়ে পড়তে শুরু করলো। বইয়ের পাতাগুলোর বেহাল অবস্থা দেখে সোহান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি বলবে আর কি করবে তা হয়তো ঠিক করতে পারছে না। দীর্ঘ সময় চুপ থেকে চিৎকার করে বলে উঠল, এটা কি করছিস তুই? আমি বইয়ের দিকে তাকিয়ে, আল্লাহ, এটা কি করে হলো? মনে হয় ইঁদুর করেছে। আমি করি নাই, বিশ্বাস করো, বলে হাসতে শুরু করলাম। সোহান, মিথ্যা কথা বলতে তোর শরম লাগছে না ইকরা? তুই আমার নতুন বইটা কেন এমন করলি? করেছি, বেশ করেছি, আরো করব, রাগ এখনো কমেনি। তোমার চুল ছিঁড়বো তবে আমার রাগ কমবে। কি ভেবেছো কেউ কিছু দেখবে না, বুঝবে না, জানবে না, আর তুমি রিস্কায় করে মেয়ে নিয়ে ঘুরে বেড়াবে? বলে চোখ বড় বড় করে সোহানের দিকে তাকালাম। সোহান বলতে শুরু করলো, তাতে তোর কি? তুই তো কোনোদিনও পড়বি না, কারো সাথে ঘুরে বেড়াতে আমারটা দেখে তোর হিংসা হয়। যা না, পারলে ঘুরে দেখা, তবেই বুঝবো যে তোকে দিয়ে কিছু হবে। কি বললে? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? বেশ, আমিও তোমাকে দেখিয়ে দিব, ঘুরে, মনে রেখো। আমার কথা শুনে সোহান বইটা ছুঁড়ে মেরে রাগে ফুসফুস করতে করতে ঘর থেকে বের হয়ে গেল। আমিও খাটে বসে কান্না করতে শুরু করলাম। কি বলতে কি বলেছি রাগের মাথায়, এখন কি করব? আর আমি এমনই বা কেন করেছি বুঝতে পারছি না। হঠাৎ করে মনে হলো রিয়াদ ভাইয়ের কথা। উনি আমাকে খুবই পছন্দ করেন, একসময় ভালোবাসার কথাও বলেছিলেন, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছিলাম বান্ধবীর ভাই বলে। সোহানকে দেখাতে হলে আমার আর কোনো উপায় নেই, রিয়াদ ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে। আমি ফোনটা বের করে আদিবাকে কল দিলাম। আদিবা কল ধরতে আমি বললাম, রিয়াদ ভাইয়ের নাম্বারটা দে। আদিবা আমার কথায় চমকে উঠল, বলল, কি বলছিস? ভাইয়ার নাম্বার দিয়ে তুই কি করবি? আমি বললাম, তোর এত কিছু জানতে হবে না, দিতে বলছি দে। আদিবা নাম্বার দিতে আমি ওকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিলাম। তারপর ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসে রিয়াদ ভাইয়াকে কল দিলাম। কল রিসিভ করতে আমি বলে উঠলাম, কাল আমার সাথে দেখা করতে হবে, পারবেন? রিয়াদ ভাইয়া বলে উঠল, কে? আমি বললাম, দেখা করলে বুঝতে পারবেন কে। কাল দুপুর 12টা 15 মিনিটের সময় রিয়াদকে সেই ফুচকার দোকানের সামনে আসতে বলে কল কেটে দিলাম। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, তাই নিজেকে আর ঘরের কোণে আবদ্ধ করে রাখতে পারলাম না। সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়লাম। ছাদের শেষ কর্ণের রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি আর ভাবছি, আমি কেন এত হিংসা করছি? সোহান যা খুশি করুক, তাতে আমার কি? আমার কেন এত জ্বলবে? আর আমি যা করতে যাচ্ছি তা কি ঠিক হচ্ছে? নিজেকেই বারবার নিজে প্রশ্ন করছি, কিন্তু কোনো উত্তরই যেন পাচ্ছি না। সন্ধ্যার দিকে বৃষ্টি থেমে গেল। আমি নিচে নেমে এলাম। রুমে ঢুকে জামা চেঞ্জ করে নিয়ে বই নিয়ে বসতেই সোহান ভাই এসে বলল, বই দে, আমি তোকে পড়া দেখিয়ে দিচ্ছি। আমি তোমার কাছে পড়বো না। বেশি পাকনামো না করে দে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। ফেল করলে আমার মান ইজ্জত যাবে। সবাই বলবে সোহানের কাজিন ফেল করেছে। আমি আর কিছু না বলে বই এগিয়ে দিলাম। সোহান আমাকে পড়া দেখিয়ে দিচ্ছে আর আমি সোহানের দিকে চেয়ে আছি। কত সুন্দর করে পড়া বুঝিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন সব আমার মাথার ভিতর আটকে আছে। প্রায় 1 ঘন্টা টানা পড়া বুঝিয়ে দিয়ে বলল, কাল রাতে এসে এই পড়াগুলো সব বুঝে নিব, যদি না পারিস তবে তোর খবর আছে, বলে রুম থেকে বের হয়ে গেল। সোহান চলে যাবার পর আমি একা একা পড়ছি, কিন্তু পড়াতে মন বসাতে পারছি না। বারবার মনে মনে ভাবছি, আর একটু পড়ালে কি এমন হতো। রাতে সবাই একসাথে খেয়ে উঠলাম। সোহান বলল, আজ থেকে আমরা
কেউ আর ছাদে যাব না যতদিন না ইকরার পরীক্ষা শেষ হচ্ছে, বলে সোহান খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আমরাও একে একে সবাই উঠে যার যার রুমে চলে গেলাম। রুমে এসে খুব চিন্তা হতে লাগলো, কাল রিয়াদের সাথে দেখা করব কি করব না। যদি না করি, তবে যদি নাম্বারটা আদিবাকে দেখায়, তবে আদিবা বলে দিবে এটা আমার নাম্বার। তখন ব্যাপারটা আরো খারাপ দেখাবে। দেখা করব, দেখা করলে কি এমন হবে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলে খুব সুন্দর করে শাড়ি পরলাম, কপালে কালো টিপ পরলাম, চোখে কাজল দিয়ে নাস্তা করতে বের হলাম। মা এসে জিজ্ঞাসা করলো, এত সাজুগুজু কেন আজকে? আমি মাকে মিথ্যা বললাম যে আজ কোচিংয়ে আমরা পার্ট 2 করব, সবাই সেজে আসবে, তাই আমিও সেজে এসেছি। তারপর নাস্তা করে কোচিংয়ের জন্য বের হয়ে গেলাম। সময় মতো কোচিংয়ে চলে আসলাম। কোচিংয়ে আজ কোনোভাবেই মন বসাতে পারছিলাম না। কোনো রকমে 2 ঘন্টা পার করতে লাগলাম। সময় যেন কোনোভাবে আর যাচ্ছিল না। অবশেষে 12টার সময় কোচিং শেষ হলে সবার সাথে বের হলাম। সবাইকে বললাম, তোরা যা, আমার একটু কাজ আছে। সবাই চলে যাবার পর আমি ফুচকার দোকানের সামনে যেয়ে দেখি রিয়াদ বসে আছে। আমাকে দেখে রিয়াদ দাঁড়িয়ে গেল। বলতে শুরু করলো, তুমি এখানে? আমার মাথায় একটু দুষ্টামি বুদ্ধি খেলে গেল। আমিও রিয়াদকে বোকা বানানোর জন্য বললাম, আমার কোচিং এখানেই, আর আমি এই দিক দিয়েই বাসায় যাই, কিন্তু আপনি এখানে কেন? রিয়াদ বলল, এই তো এমনি, একটা বন্ধু আসার কথা, কিন্তু এখনো আছে না, হয়তো চলে আসবে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমি আসি, আপনি আপনার বন্ধুর জন্য অপেক্ষা করুন। রিয়াদ, আরে না, কোনো সমস্যা নেই, তুমি বসো, বলে 2 প্লেট ফুচকার অর্ডার দিল। তারপর পকেট থেকে ফোনটা বের করে কল দিল আমার নাম্বারে। আমি মনে মনে হাসছি, কারণ ফোনটা সাইলেন্ট মোডে আমার ব্যাগের ভিতর। আর রিয়াদ কল দিয়েই যাচ্ছে। 3 বার কল দিয়ে বলল, মনে হয় বন্ধ, এখনো ঘুমাচ্ছে, আজ আসবে না, কল ধরছে না। এর ভিতর ফুচকা রেডি হয়ে গেছে। উনি ফুচকা প্লেট দুটো নিয়ে এসে একটা প্লেট আমার দিকে এগিয়ে দিল। আমি প্রশ্ন করলাম, তারপর বলেন কেমন আছেন? আর থাকা আমার, তোমার কথা বলো, কাউকে কি পছন্দ করেছো? তোমাকে কিন্তু আজ খুবই সুন্দর লাগছে শাড়িতে। আমি, ধন্যবাদ ভাইয়া, আপনাকে তো বলেছি এইসব প্রেম ভালোবাসার ভূত আমার মাথায় কখনো চাপবে না। তার চেয়ে বরং আপনার কথা বলুন, কাউকে কি পেয়েছেন? না, সে চেষ্টা আর করিনি। একবার করেই বুঝেছি আমার দ্বারাও হবে না। তার চেয়ে বরং যেমন আছি তেমন থাকাটাই ভালো। আমি ফুচকা প্লেট হাতে নিয়ে বারবার এদিক সেদিক তাকিয়ে দেখছি সোহান আসছে কিনা। অনেক সময় পর দেখলাম সোহান হেঁটে হেঁটে আসছে। আমি এমন ভাব করলাম যেন সোহানকে দেখিনি, আর আমি এমন জায়গায় বসলাম যেন সোহান আমাকে দেখতে পায়। সোহান আমার কাছাকাছি আসতে আমি চোখে হাত দিয়ে চোখ বন্ধ করে ওমা বলে উঠলাম। রিয়াদ বলল, কি হয়েছে তোমার? আমি বললাম, মনে হয় চোখের ভিতর পোকা পড়েছে, একটু দেখে দিবেন প্লিজ। রিয়াদ ভাই আমার চোখের পাপড়ি টেনে মুখটা চোখের সামনে এনে ফু দিচ্ছে। আমি অন্য চোখে চেয়ে দেখলাম সোহান আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে আর হাঁটছে। মনে মনে হয়তো জ্বলে যাচ্ছে। সোহান আমাকে ক্রস করে যেতে আমি রিয়াদকে বললাম, ভাইয়া হয়েছে, বের হয়ে গেছে পোকা। রিয়াদ হাত সরিয়ে নিল। আমি ফুচকা শেষ করে রিয়াদকে ধন্যবাদ বলে বিদায় নিলাম। বাসার দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি, এবার কেমন লাগে সোহান বুঝবে। ভাবতে ভাবতে ব্যাগ থেকে ফোন বের করলাম। চিন্তা করতে শুরু করলাম রিয়াদের সাথে আর একটু মজা করা যায় ভেবে রিয়াদকে কল দিলাম। রিং বাজতেই রিয়াদ কল ধরে, কি ব্যাপার, আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি। কয়েকবার কল দিলাম, আপনি কল ধরছেন না। আমাকে অপেক্ষা করাচ্ছেন, অথচ আসতেছেন না। কে বলল আমি আসিনি? আমি তো এসেছিলাম। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? আপনাকে আমি আসতে বলেছি আর আপনি অন্য মেয়ে নিয়ে সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন। আপনারা ছেলে মানুষেরা পারেন, ও বটে। রিয়াদ বলে উঠল, এই কি সব উল্টাপাল্টা কথা বলছেন? ওইটা আমার ছোট বোনের বান্ধবী, ওর কোচিং সেন্টার এখানে। আপনার জন্য অপেক্ষা করতে করতে ও কোচিং থেকে বের হয়েছে আর দেখা হয়ে গিয়েছে। আপনাকে কল দিলাম, ধরলেন না, তাই ওর সাথে বসে বসে কথা বলছিলাম। দেখুন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। একটা মেয়ে কোচিংয়ে শাড়ি পরে আসে, তাই না? আর আপনি যে মেয়েটার গালে মুখে হাত দিয়েছেন তা কি আমি দেখিনি? কি ভেবেছেন আপনি ওইগুলা কি আমি বুঝি না? রিয়াদ, আরে ওর চোখে পোকা পড়েছিল, ওইটাই বের করে দিচ্ছিলাম। আপনি এখন কোথায় আছেন বলেন, আমি দেখা করব। কোনো দরকার নেই। যদি দেখা করার প্রয়োজন মনে করি আমি আপনাকে ফোন দিব, আর আপনি আমাকে ফোন দেবার চেষ্টা করবেন না। বলে ফোনটা কেটে দিয়ে হাসতে হাসতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে দুপুরের খাবার খেয়ে নিজের রুমে শুয়ে আছি।
এমন সময় সোহান ঘরের দরজায় টোকা দিয়ে বলতে শুরু করলো, আসতে পারি? আমি একটু অবাক হলাম। বললাম, বাহ, ভালো তো, আমার রুমে ঢুকতে অনুমতি? আসেন স্যার, আসেন। সোহান রুমে ঢুকে বলতে শুরু করলো, কি করব বলেন? ছোট মানুষ যে কখন বড় হয়ে যায় তা বোঝাটা মুশকিল হয়ে গেছে। আমি এমন ভাব নিলাম যেন কিছুই জানি না। কি বলো তুমি এগুলা? তোমার কথার তো আমি কিছুই বুঝতে পারছি না। যা বলবে একটু সহজ করে বলো। ভালো করেই তো জানো আমার মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই, তাই কঠিন কথা কম বুঝি। আর বড় হলাম কোথায়? আসো তো, মাপ দিয়ে দেখি তোমার সমান হয়েছে কিনা। বলেই আমি খাট থেকে উঠে দাঁড়ালাম। সোহান বলে উঠল, এই ইয়ার কি করিস আমার সাথে? আগে ভাবতাম তোর মাথায় গোবর আছে, কিন্তু সেই ভাবনাটা ভুল ছিল। এখন বুঝতে পারছি যাকে এতদিন বোকা ভেবেছি সে আসলে গভীর জলের মাছ। আমি সোহানকে রাগানোর জন্য বললাম, এইসব উল্টাপাল্টা ফালতু কথা বলবা না। যা বলবা সোজা করে বলবা। সোহান হেসে উঠল, সোজা করে বলছি, আর আমি কি বলছি তা তুই ভালো করেই জানিস, বুঝছিস? আমি বললাম, না, জানি না, বুঝি না। কি বলতে চাও সরাসরি বলো। সোহান রেগে বলতে শুরু করলো, ওই ছেলেটাকে যার সাথে পুরো দুপুর কাটিয়ে আসলি, তুই কি ভেবেছিস কেউ কিছু দেখবে না? তার জন্য আজ এত সেজেগুজে গিয়েছিলি কোচিংয়ে? আমি বললাম, দেখো, না জেনে শুনে উল্টাপাল্টা কথা বলবা না। ওইটা আদিবার ভাই, কোচিং থেকে বের হয়ে ওনার সাথে দেখা হয়েছে, দুইজন ফুচকা খেয়েছি, তারপর আমি চলে এসেছি। শুধু কি ফুচকা খেয়ে দেখা করে চলে এসেছিস? আমি কি দেখিনি ওই ছেলে তোর সাথে কি করেছে? কি করেছি আমি? হ্যাঁ, আর করলেই তোমার কি? তুমি বলেছ না যদি পারি তবে তোমাকে দেখাতে। সোহান রেগে গিয়ে আমার উপর হাত তুলতে চেয়েও তুলল না। রাগে দাঁতে দাঁত কামড়ে বলতে শুরু করলো, এমন কিছু করিস না যাতে এ বাড়ির বদনাম হয়। মনে রাখিস তুই বাড়ির বড় মেয়ে। বলে হাঁটা শুরু করলো। আমিও পেছন থেকে বললাম, আমি এমন কিছু করছি না যাতে কারো কোনো বদনাম হয়। তুমিও এমন কিছু করো না যাতে করে বাড়ির বদনাম হয়। বলে ঘরের দরজা লাগিয়ে দিয়ে এসে খাটে শুয়ে পড়লাম। এই প্রথম আমি সোহানের মুখে মুখে তর্ক করলাম। নিজেকে নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে। রাগের বশে কি করতে কি শুরু করেছি আমি। এমনটা করা একদমই আমার ঠিক হচ্ছে না। খুব কান্না পাচ্ছে। আসলেই তো সোহান ঠিক বলেছে, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিলে তা পরিবারের ওপর পড়বে। আর আমার ছোট অনেকগুলা ভাই বোন আছে। ভাবছি আর দু চোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে অশ্রু পড়ছে। না, এমনটা করা যাবে না। কিন্তু আমি কেন সোহানের কথা শুনবো? আর ওকে অন্য কারো সাথে দেখলেই বা আমার কেন খারাপ লাগবে? তবে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? না, না, এগুলো আমার ভুল ধারণা। কই, কখনো তো আমার মনে হয়নি ওকে ভালোবাসি। ওর প্রতি আমি দুর্বল। তবে এখন কেন আমার এমন মনে হচ্ছে? ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার পর পর দরজার টোকার শব্দে ঘুম ভেঙে গেল। দরজা খুলতেই দেখি সোহান দাঁড়িয়ে। আমি বললাম, কি কিছু বলবা? সোহান বলল, ফ্রেশ হয়ে পড়তে আয়, সন্ধ্যা শেষ হয়েছে। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বই নিয়ে পড়তে বসলাম। সোহান ভাইয়া বলল, গতকাল যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো বের কর। আমি সেই পড়াগুলো বের করে দিতেই সে আমাকে প্রশ্ন করতে শুরু করলো। আমার সব প্রশ্নগুলোই মুখস্থ হয়েছিল, তাই সবগুলোর সঠিক উত্তর দিলাম। সোহান ভাই বলল, বাহ, তোর তো সত্যি সত্যি অনেক বুদ্ধি হয়েছে, সব পড়া একদম মুখস্থ বলে দিলি। তারপর আবার নতুন করে পড়া দেখিয়ে দিলেন। আমি মনোযোগ দিয়ে পড়া বুঝে নিচ্ছি। পড়া বুঝানো শেষ করে সোহান উঠে দাঁড়িয়ে বলল, কাল সব পড়া বুঝে নিব, ভুল হয় না যেন। আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছি দেখে সোহান আচমকা আমার হাত চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগে সোহান বলে উঠল, তুই কি আমার ওপর এখনো রেগে আছিস? আচ্ছা, সরি, আর কখনো তোকে কিছু বলবো না। তবে যা করবি ভেবেচিন্তে করিস। তুই বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজে নেবার মতো তোর বুদ্ধি হয়েছে। আমার প্রচন্ড কান্না পাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে খুব ইচ্ছে করছে সোহানকে জড়িয়ে ধরে একটু কান্না করি, কিন্তু তা পারছি না। আমি বুঝতে পারছি আমি সোহানকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা মোটেও ঠিক না। কারণ আমি জানি সোহান অন্যজনকে ভালোবাসে, তাই তো আমার সাথে গতকাল এমন রিয়্যাক্ট করেছে। সোহান আমার হাত ছেড়ে দিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। আমি দৌড়ে যেয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে এসে কান্না করতে শুরু করলাম। আমার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার কিছুই করার মতো নেই। সবকিছু জেনেও আমি কি করে এত বড় ভুল করলাম এটাই বুঝতে পারছি না। সোহান আমার প্রতি দুর্বল ছিল না যে আমার ওকে ভালোবাসতে হবে? তারপরও কি করে আমি ওকে ভালোবেসে ফেললাম এটাই বুঝতে পারছি না।
এখন আমার কি করা উচিত? আমি কি সোহানকে বলবো, সোহান আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো তোমার পাশে অন্য মেয়েকে দেখে আমি এমনটা করেছি। অন্য কোনো মেয়েকে আমি তোমার পাশে সহ্য করতে পারি না। ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ল। মা খাবারের জন্য ডাকতে এসেছে। আমি যে সবার সাথে বসে রাতের খাবার খেতে বসলাম, কিন্তু কোনোভাবেই যেন আজ গলা দিয়ে খাবার নামছিল না। মনে হচ্ছিল আমার সবচেয়ে কাছের জিনিসটাই আমি হারাতে বসেছি। অনেক কষ্টে কিছুটা খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে শুরু করলাম, সোহান যা বলেছে সব ঠিক বলেছে। আমাকে কোনো ভুল করা যাবে না। আমি ফোন বের করে আদিবাকে ফোন দিয়ে বললাম, তোকে একটা কথা বলি। আদিবা, হ্যাঁ বল, কি বলবি? আদিবা, তোর কাছ থেকে আমি রিয়াদ ভাইয়ার নাম্বার নিয়ে তাকে ফোন দিয়েছিলাম। তোকে যদি নাম্বার দেখে জিজ্ঞেস করে এটা কার নাম্বার, প্লিজ তুই বলিস না আমার নাম্বার। রিয়াদ ভাইয়া জানে না এটা আমার নাম্বার। আদিবা, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি বলবো না। আমি আদিবাদকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিয়ে বই নিয়ে পড়তে শুরু করলাম। ব্যস্ত না থাকলে কোনোভাবেই সোহানকে ভুলে থাকা যাবে না। আর আমি চাই না সোহানের পথে কাঁটা হয়ে দাঁড়াতে। পড়তে পড়তে একসময় ক্লান্ত হয়ে গেলাম। বই রেখে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে বাহির থেকে রাফির ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। আমি দরজা খুলতেই দেখি রাফি একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম এটা সোহানের কাজ। আমার রাগ ভাঙানোর জন্য এই কাজ করেছে। আমি রাফির কাছ থেকে ফুল নিয়ে জিজ্ঞাসা করতে যাব, এই ফুল কে দিয়েছে? তখনই একে একে সব কাজিনরা একটা করে ফুল হাতে নিয়ে এসে আমাকে দিতে শুরু করলো। আমি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবার শেষে সোহান এসে 2টা বই আর একটা ফুল হাতে দিয়ে বলতে শুরু করলো, শুভ জন্মদিন ইকরা বুড়ি। আমি অবাক হলাম। কি বলবো বুঝতে পারছি না। এই কয়েকদিনের চিন্তায় নিজের জন্মদিনটাই ভুলে গিয়েছিলাম। একটু পর বাড়ির সকলে আসলো। বাবা মা একটা কেক নিয়ে আসলো। সোহান বলে উঠল, যে কেক কাটার আগে আজ ইকরা আমাদের সবাইকে নেচে দেখাবে। আমি মানা করলাম, কিন্তু সোহান তা শুনল না। সবাই সোহানের কথায় রাজি হলো। অবশেষে আমি নাচতে শুরু করলাম। নাচ শেষ হতেই সবাই তালি দিল। আমার কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আনন্দে মনে হচ্ছিল আমি কান্না করে দিব। সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে সকলে মিলে খেলাম। সোহান বলে উঠল, ইকরার জন্মদিন উপলক্ষে আমরা সবাই কাল শিশু পার্কে ঘুরতে যাব। আমি বললাম, না আমার পড়া আছে। বাবা মা বলে উঠলেন, একদিন না পড়লে কিছু হবে না। তারপর একে একে সবাই রুম থেকে বের হয়ে যাচ্ছিল। সোহান যাবার আগে বলল, এই বই 2টা আবার কাটিস না। খুব কষ্টের জমানো টাকায় কেনা, বাবা তো এখন আর টাকা দিতে চায় না। তুই পড়ে আমাকে পড়তে দিস, বলে বের হয়ে গেল। আমি কেন সোহানকে ভালোবেসেছি তা খুঁজে পাচ্ছিলাম না এই কয়েকদিন, কিন্তু আজ তা খুঁজে পেয়েছি। ওর মাঝে সব মানুষকে আপন করে নেবার একটা শক্তি আছে। আমি হয়তো অযথাই ওর ওপর রাগ করি। সবার মনের আলাদা, কাউকে ভালো লাগতে পারে, কাউকে ভালোবাসতে পারে। আর আমি তো কখনো সোহানকে বলিনি, কিংবা আমি নিজেই বুঝতে পারিনি কখন কিভাবে ওকে ভালোবেসে ফেলেছি। হয়তো ওর দুষ্টামি আর আমার অভিমানগুলাই ভালোবাসার রূপ নিয়েছে, কিন্তু আমি ওকে ভালোবাসতে চাই না। ওকে ভালোবেসে মিশে মিশে কষ্ট পাচ্ছি, ভাবতেই 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। কি করব বুঝতে পারছিলাম না। একসময় কান্না করতে করতেই ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসতেই সোহান এসে হাজির। কিরে তোর এখনো হয়নি? কখন রেডি হবি আর কখন যাবি? আমি এত তাড়া কিসের? মনে হয় কেউ পার্কে অপেক্ষা করছে। সোহান, করতেছে তো। কত সুন্দর সুন্দর পরী আছে পার্কে, তারা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তোর কি তাতে? আমার কিছুই না। আর তাই আমার যাওয়ারও দরকার নেই, বলে খাবার টেবিল থেকে উঠে দাঁড়াতেই সোহান আমার হাত ধরে টান দিয়ে আবার চেয়ারে বসিয়ে দিল। বলতে শুরু করলো, চুপচাপ খেয়ে রেডি হয়ে আস। সবাই রেডি হচ্ছে, তুই রেডি হলে বের হব। ততক্ষণে আমিও রেডি হয়ে আসি, বলে সোহান টেবিল থেকে উঠে পড়ল। আমি নাস্তা করে আম্মুর রুমে যেয়ে বললাম আমাকে শাড়ি দিতে। মা কয়েকটা শাড়ি বের করে দিতে আমি আকাশি রঙের একটা শাড়ি বেছে নিয়ে রুমে চলে আসলাম। শাড়ি পরা শেষ হলে চোখে হালকা কাজল দিচ্ছি এমন সময় সোহান নীল রঙের একটা পাঞ্জাবি পরে পেছনে এসে দাঁড়ালো। আমাকে বলতে শুরু করলো, কিরে তোর এখনো হয়নি? সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই তো হয়ে গেছে, শুধু কপালে টিপটা পরবো। সোহান বলে উঠল, দে আমি পরিয়ে দিচ্ছি, বলে টিপটা হাতে নিয়ে আমার কপালে পরিয়ে দিল। তারপর কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলো, তোকে আজ খুব সুন্দর লাগছে। আমি বললাম, কেন, আগে কি আমাকে সুন্দর লাগতো না? সোহান হেসে দিয়ে বলল, তা লাগতো,
কিন্তু শাড়ি পরা অবস্থায় তোকে কখনো এভাবে দেখা হয়নি, তাই হয়তো বোঝাতে পারিনি। আমি বললাম, হয়েছে, আর দেখতে হবে না, নজর লেগে যাবে, তখন আর আমার বিয়ে হবে না। সোহান হাসতে হাসতে বলতে শুরু করলো, বিয়ে করার খুব শখ জাগছে মনে দেখছি। বড় হচ্ছি, আজ হোক কাল হোক এ বাড়িতে ছেড়ে যেতেই হবে। সোহান কোনো কথা বলল না, দেখে মনে হলো ওর মনটা খারাপ হয়ে গেল। কথাটা শুনে কিন্তু ওর মন খারাপ হবে কেন? আমি তো ওর শত্রু, আমি বিদায় হলেই ওর ভালো। সোহান বলতে শুরু করলো, নে চল, এবার সবাই অপেক্ষা করছে। তারপর দুজন রুম থেকে বের হয়ে নিচে নেমে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আমরা নামতেই সকলে বলতে শুরু করলো, বাহ বাহ, দুজনকে তো বেশ সুন্দর লাগছে। আমি একটু লজ্জা পেয়ে গেলাম। তারপর সকলে মিলে বাড়ি থেকে বের হয়ে পড়লাম পার্কে যাওয়ার জন্য। আমরা সব কাজিনরা একটা গাড়িতে আর বাবা চাচারা আর একটা গাড়িতে। গাড়িতে উঠে সবাই হইচই শুরু করে দিল। সবাই মিলে বলল সোহানকে গান গাইতে। সোহান বলল, না এখন পারবো না। আমি বললাম, না, গাইতে হবে। কে জানে আগামী বছর তোমাদের সাথে জন্মদিন পালন করতে পারি কিনা। সোহান হাসতে হাসতে বলল, তুই বুড়ি হয়ে যাবি আমাদের সাথে জন্মদিন পালন করতে করতে। আমি বললাম, হয়েছে, আর ঢং করতে হবে না। সোহান বলল, আচ্ছা করব না। কি গান শুনবি বল। আমি বললাম, তোমার ইচ্ছেতে। সোহান গান গাইতে গাইতে শুরু করলো। গান শেষ হতে হতে আমরা পার্কে চলে আসলাম। সবাই নেমে পার্কে ঢোকার জন্য সিরিয়ালে দাঁড়ালাম। বাবা যে টিকিট কেটে নিয়ে আসলো। আমার পেছনেই সোহান দাঁড়িয়ে। আমি দুষ্টুমি করে বললাম, তোমার পরী কই? আসতে বলনি? সোহান হাসতে হাসতে বলল, একটা পরী তো সাথেই আছে। আর পার্কের ভিতর কত শত পরী আছে। এত পরীর মাঝে যদি আর একটা পরীকে আসতে বলতাম, তাহলে নিশ্চয় চুল টানাটানি লেগে যেতে সব পরীরা। মনটা খারাপ হয়ে গেল। তার মানে সোহানকে গফ, ওইটা আমার ধারণা ভুল না। আমি বললাম, আমি তো পড়ি না, পেতনি। সো আমি তোমার পরীদের সাথে লাগতাম না, বুঝলে? তোমার কত শত পরী, তারা নিজেরাই মারামারি করত। সোহান হাসতে হাসতে বলল, তোর কি কম হিংসা লাগে নাকি? আমি বললাম, আমার হিংসায় কারো কিছু যায় আসে না। কথা বলতে বলতে সবাই ভেতরে ঢুকে পড়লাম। তারপর সবাই ঘোরাঘুরি, নাকরদোলা ওঠা, ট্রেনে ওঠা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে বিকেল ৩টার মতো বেজে গেল। সকলে মিলে দুপুরের খাবার খেলাম। অনেক অনেক মজা করলাম। খাওয়া শেষ করতেই সোহান বলে উঠল, সকলে মিলে জাদুঘরে যাওয়া যায়। সবাই রাজি হয়ে গেল। রাস্তা পার হলে জাদুঘর, তাই কেউ মানা করলো না। তারপর সকলে মিলে জাদুঘরে ঢুকলাম। দুই গ্রুপে ভাগ হয়ে আমরা ঘুরবো। আমাদের গ্রুপের লিডার সোহান, আর বড় চাচা ওই গ্রুপের লিডার। দুই ভাগ হয়ে আমরা ঘুরতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল। আমি সোহানকে বললাম, আমার পক্ষে আর ঘোরা সম্ভব না। সোহান বলল, আচ্ছা ঠিক আছে, সবাই মিলে রেস্ট নিব। সকলে মিলে ঘুরে রেস্ট নিতে নিতে সন্ধ্যা হয়ে এলো। সোহান বড় চাচাকে ফোন দিয়ে বলল বের হয়ে আসতে। তারপর সকলে বের হয়ে গেটের সামনে দাঁড়ালাম। অল্প সময়ের ভিতরে সকলে চলে আসলো বাহিরে। সকলে মিলে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসে সোহানকে বললাম, ধন্যবাদ এত সুন্দর একটা জন্মদিন আমাকে উপহার দেবার জন্য। সোহান হেসে বলতে শুরু করলো, আরে কি যে বলিস, বাড়ির বড় মেয়ের জন্মদিন বলে কথা, যে সেভাবে করা যাবে কি না। আমরা কথা বলছি, এর ভেতর সোহানের ফোন বেজে উঠল। বাবা ফোন দিয়েছে। সোহান ফোন রিসিভ করলো। বাবার সাথে কি যেন কথা হলো। ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে কোথায় যেন নিয়ে যেতে বলল। আমি বললাম, কোথায় যাব এখন আমরা? সোহান বলল, যাবার পরে দেখতে পারবি। আমি বললাম, আহা বলো না। সোহান, আমি জানি না, চাচা যেতে বলল, আর কিছু বলেনি। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। কিছু সময় পর গাড়ির একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো। রেস্টুরেন্টের পাশে ঝিল, অসম্ভব সুন্দর পরিবেশ। বাবা বললেন, বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তার চেয়ে বরং এখানে সকলে রাতের খাবারটা খেয়ে নিই। তারপর সকলেই একসাথে রেস্টুরেন্টে রাতের খাবার খেতে বসলাম। সোহান আমার হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিয়ে বলল, আজ তোর মনের মতো সবাই খাবে, তুই যা অর্ডার করবি তাই। আমি বললাম, মোটেও না, আজ তোমরা যা অর্ডার করবে আমি তাই খাবো। আবারও দুজন তর্ক শুরু করলাম। বড় চাচা এসে সোহানকে একটা ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, মা তুমি অর্ডার করো সকলের জন্য। বড় চাচার কথা আমি কখনো ফেলতে পারি না। ছোটবেলা থেকে বড় চাচা আমাকে মা বলে ডাকতেন। আমি নাকি দেখতে আমার দাদির মতো সুন্দরী হয়েছি। মুখটা নাকি একদম দাদির মতো। আমার দাদিরও নাকি ঠোঁটের নিচে একটা তিল ছিল। তবে দাদিরটা একটু বড় আর আমারটা ছোট। বড় চাচার কথা মতো সবার জন্য খাবারের অর্ডার করলাম। সোহান আমার পাশে বসে খাচ্ছে আর বলছে, সেই তো অর্ডার করলো আমাকে বকা খাওয়ানোর পর, এর শোধ আমি তুলব।
আমিও ছেড়ে দিতে রাজি না, তারপরও বললাম, আজ আমার জন্মদিন, তাই কিছু বলছি না। যদি আর কিছু বলো তখন কান্না শুরু করব। তখন দেখবা বড় চাচা তোমার কি অবস্থা করে। সোহান বলে উঠল, পারবি তো শুধু নাকে কান্না করতে। জীবনে কি আর কিছু কখনো পেরেছিস? আমার অন্য কিছু পারার দরকার নাই, তুমি তো পারো। চুপ করে খেয়ে নাও। তারপর সোহান আর কিছু না বলে চুপ করে খেয়ে নিল। সকলে সেখান থেকে রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যে যার রুমে চলে গেল, আর আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীর প্রচণ্ড ক্লান্ত, কিন্তু কেন জানি ঘুম আসছিল না। বারবার ঘুরে ফিরে আজকে সারাদিনের কথাই মনে হতে শুরু করলো। মনে খুব ইচ্ছে জাগতে শুরু করলো সারাটা জীবন সোহানের পাশাপাশি হাঁটতে, এই রকম মিষ্টি ঝগড়া করতে। কিন্তু সে ভাগ্য কি আর আমার আছে? ও তো অন্য মেয়েকে ভালোবাসে। ভাবতে ভাবতে অবশেষে কখন জানি দু চোখ এক হয়ে গেল। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। মাকে বললাম, তুমি আমাকে আগে ডাক দিবা না? আজ কোচিংটা মিস গেল। মা বলল, তোর শরীর ঠিক আছে? সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছি, তুই উঠছিস না। উল্টা আমাকে বলছিস ডাকিনি। আমি বললাম, শরীর খুব ক্লান্ত ছিল, তাই হয়তো শুনিনি। সামনেই পরীক্ষা, এর ভিতর কোচিংটা মিস দেওয়া। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেতেই দেখি সোহান নাস্তা করছে। আমাকে দেখেই বলল, মহারানীর ঘুম ভেঙেছে তাহলে? আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম। সোহান বলল, কিরে কথা বলছিস না কেন? আমি বললাম, মন ভালো নেই। সোহান বলল, কেন কেন? আজ তাহার সাথে দেখা হবে না বলে নাকি? আমি বললাম, আমার কোনো তাহা তোহা নেই। সেই দিন বলেছি সে আমার বান্ধবীর বড় ভাই। এক কথা প্রতিদিন বলতে ভালো লাগে না। বলেই টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসলাম। আমি টেবিলে বই নিয়ে বসতেই সোহানও চলে আসলো। এসে বলল, কিরে মন খারাপ কেন, বলবি না? আমি বললাম, অনেক পড়া, আজ আজ কোচিংয়ে যেতে পারলাম না। সোহান বলল, এটা কোনো সমস্যা নাকি? নে আজ আমি তোকে পড়িয়ে দিচ্ছি, বলে সোহান পড়াতে শুরু করলো। আমি পড়া বুঝে নিচ্ছি আর মনে মনে বলছি, আজ সারা দিন আমার পাশে বসে তুমি পড়াও, সোহান কোথাও যেও না। ভাবতে ভাবতে সিয়ামের ফোন বেজে উঠল। সোহান বলে উঠল, এই রে, আমাকে এক্ষুনি বের হতে হবে, বলে ফোন রিসিভ করে রুম থেকে বের হয়ে গেল। আমি শুধু নীরবে চেয়ে রইলাম। আমার বুঝতে বাকি রইল না ফোনটা ওই মেয়ে করেছে। তাই তো সোহান ফোন পেয়ে বেরিয়ে গেল। ইচ্ছে করছে সোহানের পিছু পিছু যে ওই মেয়েকে বকে দিয়ে আসি, কিন্তু তা সম্ভব নয়। মন খারাপ করে বসে রইলাম কিছু সময়, তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে এসে আবারও পড়তে বসলাম। কিন্তু কোনোভাবেই পড়াতে মন বসাতে পারছিলাম না। ভাবতে শুরু করলাম কি করা যায়। বুদ্ধি করলাম সোহানকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসব। বলবো আমি পড়া বুঝতে পারছি না। যেমন ভাবা তেমনই কাজ। সোহানকে ফোন দিলাম। সোহান ফোন ধরে, বল কি বলবি? আমি কি বলবো মানে, তুমি কই? সোহান, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কেন, কি সমস্যা তোর? আমার অনেক সমস্যা। তুমি কি লাঞ্চ করেছো? সোহান, না করিনি, বাসায় যেয়ে করব। ঘড়িতে কয়টা বাজে দেখেছো? আর আমাকে যে অর্ধেক পড়িয়ে চলে গেছো। আমার মাথায় কিছুই ঢুকছে না, তুমি তাড়াতাড়ি আসো। সোহান, আচ্ছা আসতেছি। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামবে। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে মনে করবি দেরি হবে, বলে সোহান ফোন রেখে দিল। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশ অনেক মেঘলা। আমি মনে মনে চাচ্ছি বৃষ্টি আসুক, বৃষ্টিতে ভিজবো। অল্প কিছু সময়ের ভিতর বৃষ্টি শুরু হতেই আমি বই খাতা সব গুছিয়ে রেখে ছাদে উঠে পড়লাম। ছাদে উঠে ভিজতে শুরু করলাম। বৃষ্টি হবে আর আমি ভিজবো না, তা কখনো হতে পারে না। অনেক সময় ধরে রেলিং ধরে রাস্তার পাশের গাছগুলো দেখছি আর ভিজছি। হঠাৎ করে পেছন থেকে কেউ এসে চোখ চেপে ধরলো। আমি ভয় পেয়ে চিৎকার করতে যাব, অমনি চোখ ছেড়ে দিয়ে মুখ চেপে ধরল। আমি ঘুরে তাকিয়ে দেখি সোহান। আমার যে কি ভালো লাগছিল সে সময়টা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি এমন ভাব করলাম যেন আমি রেগে গেছি। সোহানকে বললাম, তুমি না বৃষ্টি থামলে আসবে বললে, তোমার পরীরা তো তোমাকে ছেড়ে দিল। সোহান হাসতে হাসতে বলল, ওরা তো আর তোর মতো বৃষ্টিতে ভেজা পড়ি না, তাই ছেড়ে দিল। বাসায় এসে তোর রুমে যেয়ে দেখি তুই নাই, তাই ভাবলাম ছাদে এসেছিস, আমি চলে আসলাম। এসে দেখি এক রূপসী পরী ছাদে ভিজছে অনেক সময় ধরেই। পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। তা ওই দিকে কি কেউ আছে নাকি অপেক্ষায়? সব সময় উল্টাপাল্টা কথা ছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই?
নিজে যেমন সবাইকে তুমি তেমনই ভাবো, এটা তোমার একটা বড় সমস্যা, বুঝলে? সোহান, কি বললি? আমি কেমন? হ্যাঁ, তোর মতো নাকি রাস্তায় বসে অন্য ছেলেদের সাথে ফুচকা খাই? তোমাকে কতবার বলেছি এই কথা না বলার জন্য? ওইটা আদিবার ভাই, আর যদি একবার এই কথা বলেছ, তবে তবে কি? সত্যি কথাই বলেছি। বেশ করেছি, সত্যি বলেছ। তোমার জলে কেন এত? আমি তো তোমার মতো রিস্কায় হাতে হাত রেখে হাসতে হাসতে ঘুরে বেড়াই না, কিংবা ফোন দিলেই ছুটে চলে যায় না। পারলে তো যাবি তুই। আর ফোন আমার বন্ধুরা দিয়েছিল। দুজনের মাঝে সবসময় ঝগড়া। আমি সোহানকে বললাম, আমার সাথে ঝগড়া করতে এসো না, বাড়ির সবাইকে বলে দিব। সোহান বলল, বল, তাতে আমার কি? আমি ছেলে মানুষ, কমন সমস্যা নেই। আমিও বলে দিব তোর কথা। মনটাই খারাপ করে দিল, তবুও চুপ করে বললাম, চলো আমাকে পড়াবে। সোহান বলল, এখন মুড নাই, বৃষ্টিতে ভিজবো, বৃষ্টি শেষ হলে তারপর পড়াবো। আমি আর কথা না বলে দাঁড়িয়ে আছি। সোহান বলল, তুই নেমে যা না হলে ঠান্ডা লেগে যাবে। আমি বললাম, লাগলে লাগুক, তাতে কার কি? সোহান বলল, কারো কিছু না, সামনে তোর পরীক্ষা। আমি বললাম, পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা নেই, মেয়ে মানুষ, বিয়ে হয়েই যাবে। এভাবে দুজনের তর্ক চলতে থাকলো। একসময় বৃষ্টি থেমে গেল। আমি বললাম, চলো নামি। সোহান বলল, চল। নামতে নামতে সোহানকে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো বলে আমি আমার রুমে চলে আসলাম। সোহান নিচে নেমে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছু সময়ের ভেতর সোহান আমার রুমে আসলো। বই বের করা, পড়তে শুরু করলাম। পড়ার মাঝে সোহান বলল, তোকে যে গল্পের বই দুইটা দিয়েছি, পড়েছিস? আমি বললাম, না। কখন পড়ব? পরীক্ষার পড়া পড়তেই শেষ করতে পারি না। সোহান আর কিছু না বলে পড়াতে শুরু করলো। রাত প্রায় 10টা পর্যন্ত পড়ার পর বললাম, আজ আর পড়ব না, চলো ডিনার করব, বলে দুজনে উঠে পড়লাম পড়ার টেবিল থেকে। সকলের সাথে যে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। এভাবেই আরো 1 সপ্তাহ প্রায় চলে গেল। আমার ফাইনাল পরীক্ষার আর মাত্র 15 দিনের মতো বাকি। এমন সময় রাতের খাবার টেবিলে বড় চাচা এসে বলতে শুরু করলো, শান্তা আপুর বিয়ে, সবাইকে 1 সপ্তাহের জন্য গ্রামের বাড়িতে যেতে হবে। শান্তা আপু হচ্ছে বড় ফুপুর মেয়ে। কথাটা শুনে আমার মন খারাপ হয়ে গেল। সামনে আমার পরীক্ষা, আমি তো কোনোভাবেই যেতে পারবো না। বড় চাচা বললেন, কিন্তু সমস্যা হচ্ছে আমার ইকরামাকে নিয়ে, ওর তো পরীক্ষা, ওকে রেখে যাওয়াও যাচ্ছে না, আবার সাথেও নিয়ে যাওয়া যাচ্ছে না। আমি বললাম, সমস্যা নেই, তোমরা সবাই যাও, আমি একা থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। বড় চাচা বললেন, তা কি করে হয়? তুই এখন বড় হয়েছিস, এত বড় মেয়েকে কোনোভাবে একা রেখে যাওয়া যাবে না। মা এসে বললেন, আপনারা সকলে চলে যান, আমি থাকবো। আমি বললাম, মা কি যে বলো, তোমরা না গেলে কি হবে? তোমরা সকলে যাও তো, আমি একাই থাকতে পারবো। সোহান বলে উঠল, বেশি পাকা হয়ে গেছিস না? চাচি, আপনারা সকলে যান, আমি থাকবো, তাছাড়া আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি বললাম, অসম্ভব, আমি তোমার সাথে থাকতে পারবো না, সারাদিন ঝগড়া করে আমার পড়ার 12টা বাজিয়ে দিবে, তার চেয়ে আমি একাই থাকবো। অবশেষে সে রাতে সিদ্ধান্ত হলো, সোহানই থাকবে আমার সাথে বাড়িতে। আর বড় চাচা খুব কঠিন করে সোহানকে বলে দিল, যদি আমার মাকে তুই জ্বালিয়েছিস শুনেছি, বা ওর চোখে থেকে এক ফোঁটা অশ্রু পড়েছে, তবে তোর এই বাড়িতে থাকা বন্ধ। পরদিন সকালে সকলে মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দেবার আগে সোহানকে কিছু টাকা দিয়ে বলল, যদি রান্না করে খেতে পারিস দুজনে মিলে তবে রান্না করে খাবি, না হলে বাহির থেকে খাবার কিনে এনে খাবি। আর খবরদার ওকে জ্বালাবি না, সামনেই ওর পরীক্ষা, বলে সকলে বিদায় নিয়ে চলে গেল। সবাই যাবার পর বাড়িটা কেমন শূন্য শূন্য লাগতে শুরু করলো। পড়াশোনাও যেন ভালো লাগছিল না। কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আবার মনে মনে ভয়ও পাচ্ছিলাম, যদি সোহান উল্টাপাল্টা কিছু করে। পরক্ষণে চিন্তা করলাম, না, সোহান এত খারাপ ছেলে না, আমি ওকে ভালো করেই চিনি। ও আমাকে রাগাতে পারে, কিন্তু কখনো খারাপ কিছু করবে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। সোহান আমার দরজায় এসে নক করে বলল, মহারানী আসবো নাকি? আমি বললাম, ঢং বেড়েছে নাকি তোমার? সোহান রুমে ঢুকতে ঢুকতে বলল, না রে, রং লেগেছে। আগে তো বাসায় সবাই ছিল, এখন তুই একা, তাই তোকে ভয় ভয় লাগছে। আমি বললাম, ফাজলামোর কথা বাদ দিয়ে বলো, কেন এসেছো? সোহান বলতে শুরু করলো, দুপুর হয়ে গেছে, কি খাবি বল? আমি বললাম, তুমি যা নিয়ে আসবে তাই খাবো। সোহান বলল, আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসতেছি, বলে সোহান রুম থেকে বের হয়ে গেল। সোহান বের হবার কিছু সময় পর ওর ফোনটা বেজে উঠল। ও ভুল করে ফোন রেখে চলে গেছে। ফোনের রিং বেজে চলছে, ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে রিসিভ করলাম। অন্য প্রান্ত থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। আমি বললাম, সোহান তো বাসায় নেই, ফোনটা ভুল করে রেখে বাহিরে গেছে। অপর প্রান্ত থেকে মেয়েটা বলে উঠল, তুমি ইকরা, রাইট? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে?
মেয়েটা বলে উঠল, ওর নাম অর্ণি, সোহানের সাথেই পড়াশোনা করছে। আমি বললাম, ও আচ্ছা, আসলে বলবো। উনি বলে উঠলেন, তুমি তো খুব ভাগ্যবতী মেয়ে। আমি বললাম, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। অর্ণি বলে উঠল, তুমি কি জানো না সোহান তোমাকে কতটা ভালোবাসে? আমি বললাম, মানে কি এসব আপনি কি বলছেন? সোহান আমাকে কেন ভালোবাসবে? আপনার ভুল হচ্ছে, ও অন্য কোনো মেয়েকে ভালোবাসে। অর্ণি বলল, আমার কোথাও ভুল হচ্ছে না। সোহানের একমাত্র মেয়ে বন্ধু আমি। বলতে পারো আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও আমার কাছে সবকিছুই শেয়ার করে। ও আমাকে সব বলেছে। আর তোমাকে তো ও চিরকুটও দিয়েছে। তোমার জন্মদিনে তুমি পাওনি। আমি কি বলবো সেই মুহূর্তে কিছুই বুঝতে পারছিলাম না। আমি বললাম, আমি ফোনটা রাখছি। আর আপনি প্লিজ সোহানকে বলবেন না যে আপনি আমাকে এগুলা বলেছেন। অর্ণি বলল, ঠিক আছে, বলবো না। আমি ফোনটা রেখে দিলাম। আমার কাছে সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হতে লাগলো। অর্ণি যা বলেছে তা কি সত্যি? কোনো কিছুই যেন আমার মাথায় ঢুকছিল না। সোহান বিরিয়ানি নিয়ে আসলো। আমার মুখ দিয়ে খাবার যাচ্ছিল না। আমি অপলক সোহানের মুখের দিকে তাকিয়ে আছি। সোহান বলে উঠল, কিরে, খাচ্ছিস না কেন? আমি বললাম, ক্ষুধা নেই, তুমি খাও। সোহান খাচ্ছে আর বলছে, বিরিয়ানিটা খুব মজা, খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে মজা পাবি না। আমি বললাম, খাইয়ে দাও তবেই খাবো। সোহান বলল, পারবো না। আমি বললাম, তাহলে তোমার বিরিয়ানি তুমিই খাও বলে চলে আসলাম। অল্প সময়ের ভেতর সোহান প্লেটে করে খাবার নিয়ে আমার রুমে ঢুকে বলল, এত রাগ ভালো না মেয়েদের। আমি বললাম, রাগের সাথে আবার মেয়ে ছেলের কি সম্পর্ক? সোহান বলল, আছে অনেক সম্পর্ক, সে তুই বুঝবি না। এখন চুপচাপ খেয়ে নে। আমি বললাম, বলছি তো, খাইয়ে দিলে খাবো, নয়তো খাবো না। সোহান, তুই কবে বড় হবি রে? সোহানকে রাগানোর জন্য বললাম, এই তো খুব তাড়াতাড়ি বিয়ে হলে বড় হয়ে যাব। তোর মুখে কি বিয়ে ছাড়া আর কোনো কথা নাই রে? থাকবে না কেন? কত কথাই তো বলি, কেন তুমি কি শুনতে পাও না? তোর কথা তুই শোন, তার আগে আয় তোকে খাইয়ে দেই বলে প্লেটটা আমার সামনে নিয়ে এসে খাওয়াতে শুরু করলো। আমার মনে আবারও শয়তানি বুদ্ধি খেলে গেল। আমি ইচ্ছে করে সোহানের আঙ্গুলে কামড় বসিয়ে দিলাম। সোহান চিৎকার করে উঠল। আমি বললাম, সরি সরি, আমি ইচ্ছে করে দেইনি। কামড়টা খুব জোরে লেগে যাবে বুঝতে পারিনি। সোহানের আঙ্গুল দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আমি দৌড়ে যেয়ে আম্মুর রুম থেকে স্যাভলন ক্রিম নিয়ে আসলাম। তারপর হাত পরিষ্কার করে ক্রিম লাগিয়ে দিলাম। নিজের কাছেই খুব খারাপ লাগছে। দুষ্টামি করতে যেয়ে বিপদ ঘটিয়ে ফেললাম। সোহান বলল, তুই ইচ্ছে করেই এমনটা করছিস, আমি বুঝতেছি। আমি বললাম, না, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। সোহান বলল, সে আমার বোঝা হয়েছে। যেহেতু তুই আমার আঙ্গুলে কামড় দিয়েছিস, সেহেতু যে কয়দিন ভালো না হবে সেই কয়দিন তুই আমাকে খাইয়ে দিবি। আমি বললাম, পারবো না, নিজেই খেতে পারি না, আবার তোমাকে খাইয়ে দিব। সোহান বলল, তাহলে কি দুজনে না খেয়ে থাকতে হবে? আমি বললাম, পারবো না। সোহান বলল, সময় হলেই দেখা যাবে বলে হনহন করে ঘর থেকে বের হয়ে গেল। আমি ওর ঘরে যাবার পথের দিকে চেয়ে রইলাম। আমি বিছানায় শুয়ে পড়লাম একটু ঘুমানোর জন্য। দু চোখ বন্ধ করে রাখতে রাখতে একসময় ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার আগে আগে ঘুম ভাঙলো। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে সোহানের রুমের সামনে যেয়ে দেখি রুমে তালা দেওয়া। আমি আবার ওপরে চলে আসলাম। এসে ফোনটা নিয়ে সোহানকে ফোন দিলাম। সোহান ফোন ধরে বলল, সে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি বললাম, তাড়াতাড়ি বাসায় এসো, আমার একা থাকতে ভয় লাগে। সোহান বলল, কিছুক্ষণ পরেই চলে আসবে রাতের খাবার নিয়ে। আমি ফোন রেখে বই নিয়ে পড়তে বসলাম। রাত ৯টার দিকে সোহান খাবার নিয়ে আসলো। এসে বলতে শুরু করলো, খুব নাকি সাহস তোর, তাহলে ফোন করে বললি কেন ভয় লাগছে? আমি বললাম, ভয় পাবো কেন, একা একা ভালো লাগছিল না, তাই তোমাকে আসতে বলেছি। সোহান, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। পারবো না, খাইয়ে দাও। তোকে আমি খাওয়াবো? জীবনেও না। কেন খাওয়াবে না? দুপুরের কথা কি আমি ভুলে গেছি? বরং তুই আমাকে খাইয়ে দে, আমি তোমাকে খাইয়ে দিব। ওকে, দিতে পারি একটা শর্তে। সোহান, কি শর্ত? আজ থেকে আমাকে তুমি করে বলবা। আমার সাথে ফাজলামো হচ্ছে? খেয়ে নে একা একা। বললাম তো পারবো না। দেখ, জিদ দেখাস নে। আমার হাত নিয়ে আমি নিজেই খেতে পারবো না, তোকে কি করে খাওয়াবো? আমাকে না খাওয়ালে তুমি করে বলো, আমি তোমাকে খাওয়াবো। আচ্ছা, তুমি করে বললে কি হবে শুনি? অনেক কিছুই হবে। ধরো, মনে হবে আমি বড় হয়ে গেছি আর আমাদের মাঝে ভালোবাসার একটা সম্পর্ক আছে। আহারে, কি ঢং! ঢংয়ের কি হলো?
কিছু না, খাইয়ে দিবি কিনা বল, না হলে চলে গেলাম। বলবা না তো? আচ্ছা দিচ্ছি খাইয়ে। কিন্তু তুমি যদি প্রতিশোধ নেবার জন্য আমার হাতে কামড় দাও, আমার তো আর কোনো কাজ নেই যে তোকে কামড়ে দিব। এই দেখো, ভালো হবে না কিন্তু। আমি কি ইচ্ছে করে কামড়ে দিয়েছি নাকি? আচ্ছা বাদ দে, এখন খাইয়ে দে। আমি সোহানকে খাইয়ে দিচ্ছি। সোহান ছোট বাচ্চাদের মতো খেয়ে নিল। খাওয়া শেষ করে সোহান বলল, দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়, সকালে এসে পড়াবো। বলে সোহান রুম থেকে বের হয়ে গেল। আমি উঠে দরজা লাগিয়ে এসে সোহানের দেওয়া বই দুইটা বের করলাম পড়ার জন্য। বই খুলতেই একটা হলুদ খাম বেরিয়ে আসলো। আমি খামটা খুলতেই সাদা কাগজে লেখা একটা চিরকুট বেরিয়ে এলো। আমি তা খুলে পড়তে শুরু করলাম। তাতে লেখা, প্রিয় ইকরা, আমি আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আজ তোর 18তম জন্মদিন। দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেছিস, কিন্তু এখনো সেই ছোটবেলার মতো তোকে রাগাই জ্বালাই। কেন রাগাই জ্বালাই কিংবা ঝগড়া করি তা জানি না, তবে তোর সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমার যেমন ভালো লাগে তোর কি তেমন ভালো লাগে? তোর সাথে ওই ছেলেটাকে দেখে আমার খুব রাগ হয়েছিল, যেমনটা তোর হয় অন্য কোনো মেয়ের সাথে আমাকে দেখলে। আচ্ছা, এটাকে রাগ বলে নাকি অভিমান বলে আমি ঠিক জানি না। তোর আমার মাঝে সেই ছোটবেলা থেকে ঝগড়া লেগে থাকে, কিন্তু কেন, এর কারণ খুঁজে পেতে আমার অনেক সময় লেগে গেছে। জানি না বড্ড দেরি করে ফেলেছি কিনা, তাই তোর সামনাসামনি হয়ে কথাগুলো বলার মতো সাহস আমার হয়ে ওঠেনি, যে কারণে তোকে চিরকুট লেখা। আমি আরও 6-7 মাস আগেই বুঝতে পারি যে আমি তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলবো বলবো করে কেন জানি বলতে পারিনি। তাই আজকের দিনটা বেছে নিয়েছি বলার জন্য। আমি জানি না কিভাবে, কেমন করে আর কবে থেকে তোকে ভালোবাসতে শুরু করেছি, তবে তোকে অনেক ভালোবেসে ফেলেছি। এগুলা শুধু আমার কথা, তোর কথা আমি জানি না। তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তবে নির্ভয়ে আমাকে বলতে পারিস। আমি তোকে কথা দিচ্ছি, তার সাথে তোকে মিলিল করিয়ে দেব। শোন, আমাকে ভালোবাসিস আর না বাসিস, কিন্তু রোজ রোজ ঝগড়া করতে ভুলবি না, বুঝলি? তোর সাথে ঝগড়া না করলে সে দিনটা যেন কেমন পানসে পানসে লাগে আমার কাছে। তোর সাথে এই ঝগড়াটাই হয়তো তোকে ভালোবাসার প্রধান কারণ বলা যেতে পারে। তাই এই ঝগড়াটা বাদ দিবি না কোন দিনও, যতদিন দুইজন পাশাপাশি আছি। আমার খুব ইচ্ছে সারাটি জীবন তোর পাশে থেকে এমনি করে খুনসুটি ঝগড়া করে কাটিয়ে দেবার, কিন্তু তোর মনের ইচ্ছে তো আর আমার জানা নেই। আর মানুষ চাইলেও তার সব ইচ্ছে পূরণ হয় না। আর এই যে বই দুটো দিলাম, এগুলো পড়ে আমাকে পড়তে দিবি কিন্তু। তুই না পড়লে সে বই আমি কখনোই পড়ি না, সে তুই ভালো করেই জানিস, কাজেই পড়ে আমাকে পড়তে দিস। তুই খুব লক্ষ্মী একটা মেয়ে। আমার বাবা তো তুই বলতে পাগল, তোর জন্য যে কত বকা আমি খাই তার হিসেব নেই। বাবার কানে শুধু যেতে পারলেই হলো তোকে কিছু বলেছি তাহলে আমার 12টা বাজিয়ে দেয়। অনেক কিছু লিখেছি, আর লিখতে পারবো না। শুধু শেষবারের মতো বলছি, তোকে খুব ভালোবাসি, তবে তোর মনের বিরুদ্ধে কখনোই যাব না। চিঠি পড়ে মনে হতে থাকলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে, যে কিনা এভাবে যাকে ভালোবাসে তার চিরকুট থেকে সেই ভালোবাসার কথাটা জানতে পেরেছে। আমি একবার বিছানার এপাশ একবার ওপাশ করছি, আনন্দে যেন দু চোখের ঘুম হারিয়ে গিয়েছিল। কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমার ভিতর যেন নতুন করে প্রাণের সঞ্চার হচ্ছিল। এতদিন পর্যন্ত আমি যা ভাবতাম, যা বুঝতাম, সব কিছুই আমার ভুল ছিল। কিন্তু সোহানকে এক্ষুনি বলা যাবে না আমি ওর চিরকুট পড়েছি। পরীক্ষার পর বলবো। তার আগ পর্যন্ত জ্বালিয়ে এখন থেকে আমি ওর হাড় মাংস এক করে দিব। এতদিন পর্যন্ত ও আমাকে জ্বালাইছে, এখন থেকে আমি শুরু করব। শুরু করব মানে কি, এক্ষুনি করব। ওরে আজ ঘুমাতেই দিব না। ভাবতে ভাবতে ফোনটা হাতে নিয়ে সোহানকে কল দিলাম। রিং বাজতেই সোহান রিসিভ করে। কিরে, এত রাতে কেন ফোন দিলি? আমার না খুব ভয় করতাছে, কেমন জানি মনে হচ্ছে ঘরের ভিতর কেউ হেঁটে বেড়াচ্ছে। তুমি আসবে একটু আমার রুমে? সোহান ফোন রাখতে যত সব আজাইরা কথাবার্তা। রুমের লাইট জ্বালিয়ে শুয়ে থাক। তুমি আসবে কি না বলো, না হলে আমি চলে আসবো তোমার রুমে। সোহান, তোর কি মাথা খারাপ হয়েছে? এত রাতে আমি তোর রুমে যাব? তোর কি ভয় লাগে না? তোমাকে কেন ভয় লাগবে? তুমি কি ভূত নাকি? কত কিউট একটা পোলা। এই তুই ফোন রাখ, আমি ঘুমাবো।
রাখবা না ফোন, তাড়াতাড়ি আসো, আমার ভয় লাগছে। সিরিয়াসলি, আমি দরজা খুলে রাখছি, তাড়াতাড়ি আসো বলে ফোন কেটে দিলাম। আমি জানি সোহান ঠিকই চলে আসবে। আমি দরজা খুলে পুরো রুম অন্ধকার করে দরজার পেছনে দাঁড়িয়ে রইলাম। সোহান রুমে ঢুকলে ওকে ভয় দেখাবো বলে। অল্প কিছু সময়ের ভিতর সোহানের হাঁটার শব্দ শুনতে পেলাম। সোহান দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে বলছে, কিরে, তোকে না বলছি লাইট অন করে রাখতে? ইকরা, কই তুই? বলে খাটের কাছে যেতে আমি পেছন থেকে হালকা চিৎকার করে উঠলাম। সোহান ভয়ে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। আমি সোহানকে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে দিয়ে দৌড়ে লাইটের সুইচ অন করতেই বেচারার ভয়ার্ত মুখটা দেখে আমার হাসি যেন থামতেই চাচ্ছিল না। সোহান আমাকে একটা ধমক দিয়ে বলতে শুরু করলো, বেশি ফাজিল হয়ে গেছিস না? যদি ভয়ে আমি হার্ট অ্যাটাক করে মারা যেতাম। আমি হাসতে হাসতে বললাম, তুমি এত ভীতু, আগে তো জানতাম না। আমি তো মনে করতাম তুমি খুব সাহসী। এখন তো দেখছি তুমি আসলে একটা ভীতু। সোহান বলে উঠল, খবরদার এইসব কথা বলবি না। বললে তোর খবর আছে। আমি বললাম, কি যে খবর করতে পারবে তা আমার জানা আছে। তুমি একটা ভীতু 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 বলে সামনে যেতে সোহান আমার হাত ধরে টান দিয়ে খাটে ফেলে দিল। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ মনে হলো সোহান খাটের ওপর থেকে নেমে গেছে। আমি চোখ মেলে তাকাতে সোহান বলে উঠল, বেশি পাকনা হয়ে গেছিস, ঘুমিয়ে পড়, সকালে তোর আবার কোচিং আছে বলে সোহান ঘর থেকে বেরিয়ে গেল। আমি খাট থেকে নেমে দৌড়ে যেয়ে টেবিল থেকে 2 গ্লাস পানি খেয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম। তারপর খাটে এসে শুয়ে শুয়ে ভাবতে শুরু করলাম, একটু বেশি করে ফেলেছি আমি। না, আর এমন করা যাবে না। তবে সোহান যে খুবই ভালো তার প্রমাণ আরও একবার পেলাম। ভাবতে ভাবতে কখন জানি 2 চোখ এক হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি সোহান আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি লাফিয়ে উঠে বললাম, তুমি কি করছো? সোহান বলে উঠল, তোকে দেখছিলাম। তুই এমন কেন রে? ঘরের দরজা না লাগিয়ে ঘুমিয়েছিলি? যদি চোর এসে সব নিয়ে যেত? আমি রাতে আনন্দে ভুলে গিয়েছিলাম যে ঘরের দরজা লাগানোই হয়নি ঘুমানোর আগে। আমি বললাম, চোরের তো আর কাজ নেই এই ঘরে আসবে। মেইন গেট তো তালা মারাই ছিল। চোর কি করে আসবে? টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে কোচিংয়ে চলে যা। বলে সোহান খাট থেকে উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল, ঘুমন্ত অবস্থায় তোকে খুব মায়াবী লাগে। মনেই হয় না তুই এত ঝগড়া করতে পারিস। আমি বললাম, কি বললা তুমি? আমি শুধু ঝগড়াই করি, তাই না? সোহান একবার পেছনের দিকে তাকিয়ে একটু হেসে চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কোচিংয়ে যাবার জন্য রেডি হয়ে বের হলাম। নিচে নেমে দেখি সোহানের ঘরের দরজা বন্ধ করা। তার মানে সোহান বাসা থেকে বের হয়ে গেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি বের হয়ে কোচিংয়ে চলে আসলাম। কোচিং শেষ করে বের হতেই ফুচকার দোকানে দেখি রিয়াদ ভাইয়া। আমাকে দেখেই ডাক দিল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আদিবাগ কি তবে রিয়াদ ভাইয়াকে বলে দিয়েছে? কিন্তু আমাকে তো আদিবাগ কিছু বলল না। আমি ভয়ে ভয়ে ফুচকার দোকানের সামনে যেতেই রিয়াদ ভাই বলল, কেমন আছো ইকরা? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। কোচিং শেষ হলো? জি ভাইয়া, এই তো শেষ হলো। বসো, ফুচকা খাও বলে 2 প্লেট ফুচকার অর্ডার দিল। আমি বললাম, না ভাইয়া, আমি খাবো না। উনি বলল, আরে খাও তো, বেশি সময় লাগবে না। আমি বললাম, না ভাইয়া, অন্য একদিন। উনি বললেন, অন্য একদিন না হয় আবার খাবে, সমস্যা নেই বলে জোর করে আমাকে বসালো বলতে হবে। ফুচকার 2 প্লেট নিয়ে এসে একটা আমাকে দিয়ে বলল, নেও খাও। তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভালোই চলছে ভাইয়া। আপনার জব কেমন চলছে? খুব ভালো চলছে। আচ্ছা, তোমাকে যে কথা বলার জন্য ডাক দিয়েছি। কথাটা শোনার সাথে সাথেই আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, আমার একটু তাড়া আছে, আমি উঠি ভাইয়া। হ্যাঁ উঠবে তো, আগে শোনো। আমি নিরুপায় হয়ে বসলাম। রিয়াদ ভাই বলতে শুরু করলো, আগামী মাসেই হয়তো আমার বিয়ে হয়ে যাবে। বাসা থেকে আমার জন্য মেয়ে দেখছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, এটা তো খুশির কথা। আমি আদিবার কাছ থেকে ডেট জেনে নিব, তারপর চলে আসব। রিয়াদ বলে উঠল, তোমাকে আমি কতটা ভালোবাসি তা হয়তো তোমাকে বোঝাতে পারিনি, কিংবা তুমি বুঝতে চাওনি। তবে কি জানো ইকরা, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসতাম। কথাটা বলেই পাশ দিয়ে সোহান হেঁটে যাচ্ছিল। কথাটা যে সোহান শুনেছে তা আমি নিশ্চিত। সোহান একটু দাঁড়িয়ে আবার চলে গেল। আমি রিয়াদকে বললাম, ভাইয়া আজ আমি যাই। দোয়া করি আপনি বিয়ে করে সুখে সংসার করেন। আর আমি আপনাকে আগেই বলেছি, আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। বলেই আমি আর রিয়াদের কোনো উত্তরের আশা না করে সোজা হাঁটা শুরু করলাম। মনে মনে ভাবছি, আজ আবার কতগুলো কথা শুনতে হবে সুহানের কাছ থেকে।
সে আসল কাহিনী কিছুই জানবে না, অযথা ঝগড়া করবে, গাল ফুলাবে। পারেও বটে, ছেলেটা ভালোবাসে সেটা বলতে পারে না, শুধু ঝগড়া আর ঝগড়া। ভাবতে ভাবতে বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে রেস্ট করছি আর অপেক্ষা করছি সোহান কখন আসবে। দুপুর 2:30 বেজে গেছে, সোহান আসার কোনো নাম নেই। এদিকে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমি বুঝতে পারছি সোহান রেগে গেছে আমাকে রিয়াদ ভাইয়ের সাথে দেখে। যতই যাই হোক এখন খেতে হবে ভেবে সোহানকে ফোন দিলাম। রিং বেজেই চলছে, ফোন রিসিভ করছে না। চতুর্থবার কল দেওয়ার পর ফোন রিসিভ করলো। বল, কি বলবি? তুমি কই? আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার নিয়ে আসো। আমার দেরি হবে, অপেক্ষা কর। কি বললা? কি এমন কাজ করছো যে তোমার দেরি হবে? যা খুশি করছি, তাতে তোর কি? ফুচকা খেয়ে পেট ভরেনি? দেখ, উল্টাপাল্টা কথা বলবা না। খাবার নিয়ে বাসায় আসো, তারপর সব বলছি। বললাম তো আমার দেরি হবে। ওকে, আমি বড় চাচাকে ফোন দিচ্ছি বলে ফোন কেটে বসে রইলাম। জানি কিছু সময়ের ভেতরই সোহান খাবার নিয়ে চলে আসবে। বড় চাচাকে সোহান ভীষণ ভয় পায়। অল্প সময়ের ভেতর সোহান গম্ভীর মুখ করে খাবার নিয়ে এসে আমার টেবিলের ওপর রেখে বের হয়ে যেতে নিল। আমি ডাক দিয়ে বললাম, তুমি খেয়েছো? সোহান বলে উঠল, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তোর খাওয়া দরকার, খা। আর আমি যে বই 2টা দিয়েছি ওইগুলো দে, আমি পড়ে তারপর তোকে আবার দিব। আমি বুঝতে পারলাম সোহান চিঠির জন্য বইগুলো চাচ্ছে, দিলে সে চিঠিটা সরিয়ে ফেলবে। আমি বললাম, না, তা তো দেওয়া যাবে না। তুমি তো ভালো করেই জানো নতুন বই আমি পড়ার আগে তুমি পাবা না। দেখ, তোর তো পড়তে অনেক সময় লাগবে, তার চেয়ে বরং আমাকে দে, আমি আগে পড়ে তোকে দিচ্ছি। জি না, তা হচ্ছে না। আমি পড়ব, তারপর তুমি পড়বা। এখন বসে খেয়ে নাও। খাবো না বলে সোহান হাঁটা শুরু করতে আমি ওর হাত ধরে টান মেরে খাটে ফেলে দিয়ে আমিও খাটের ওপর উঠে বসলাম। আস্তে করে সোহানের মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। সোহান ভয়ে বলতে শুরু করলো, এই তুই কি করছিস? এই প্রথম আমি সোহানকে এতটা ভয়ার্ত দেখলাম। আমি ওকে আরও একটু ভয় দেখানোর জন্য বললাম, কেন, তুমি বুঝতে পারছো না আমি কি করছি? ভয়ে সোহানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সোহান বলে উঠল, সরে যা আমার উপর থেকে। আমি বললাম, না, কেন সরব? সোহান কোনো কথা বলতে পারছে না, ভয়ের ছাপ স্পষ্ট ওর চোখে মুখে। সোহান অনেক কষ্টে বলল, কেউ দেখে ফেলবে। আমি বললাম, বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, তুমি এত ভয় পাচ্ছ কেন? সোহান কিছু বলতে পারছে না, নিজের 2 চোখ বন্ধ করে নিয়েছে। আমি আস্তে করে সোহানের ওপর থেকে মুখ সরিয়ে নিলাম। সোহান লাফ দিয়ে উঠে বসলো। টপ টপ করে সোহানের কপাল থেকে ঘাম পড়ছে। আমার কেন জানি খুব হাসি পাচ্ছিল। এত সাহসী সোহানকে এই রকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে সোহান হয়তো কখনো কল্পনাও করতে পারেনি এমন কিছু আমি করতে পারি। কিছুটা সময় পর সোহানকে খেতে বললাম। সোহান বলল, আমার ক্ষুধা নেই। আমি জোর করে সোহানকে খাইয়ে দিলাম। সোহান খেয়ে আমার রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, সময় হলে এর প্রতিশোধ আমি নিব। আমি মুখ ভেঙচি কেটে বললাম, আমিও দেখব ভিতুর ডিম তুমি কি করতে পারো। দেখতে দেখতে সুন্দর মুহূর্তগুলো কেমনে করে যেন কেটে যায়। 7 দিন খুব আনন্দ করলাম। 7 দিন পর আবারও বাড়িতে সকলে চলে আসলো। আবারও আগের মতো সবাই আড্ডা গল্পতে ভরে উঠল বাড়িটা। এদিকে আমারও পরীক্ষা চলে আসলো। আমাকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবার দায়িত্ব পড়ল যথারীতি সোহানের ওপর। সোহান বেচারা কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। প্রথম পরীক্ষার দিন সোহান আমাকে সাথে নিয়ে রওনা হলো। ওর দায়িত্ব যতক্ষণ না আমার পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে। শেষ হলে সোজা আমাকে নিয়ে বাসায় চলে আসবে। দেখতে দেখতে 4টা পরীক্ষা শেষ হয়ে গেল। এর ভিতর শুক্র শনিবার সহ 3 দিনের পরীক্ষার একটা বন্ধ পড়ল। পরীক্ষা দিয়ে বের হতে সোহান বলল, চল কোথাও থেকে ঘুরে আসি, 3 দিন তো তোর পরীক্ষা নেই। আমিও মানা করলাম না। 2জন মিলে রিক্সা নিয়ে ঘুরতে বের হয়ে পড়লাম। আমি রিক্সায় উঠে সোহানের কাঁধে মাথা রেখে দিলাম। সোহান বলল, মাথা সরিয়ে নে। আমি পারবো না, শরীর খুব ক্লান্ত লাগছে। সোহান, মানুষ দেখলে কি মনে করবে? যা খুশি মনে করুক, তাতে আমার কি? আর তুমি এত ভয় পাও কেন? সোহান, আমি আমার জন্য ভয় পাই না। আমি ছেলে মানুষ, কিন্তু তুই মেয়ে মানুষ, লোকে দেখলে তোর বদনাম হবে। কি যে বলো না তুমি, আমরা এমন কোনো কিছু করছি না যে কেউ দেখলে বদনাম করবে। সোহান কিছু না বলে চুপ করে বসে রইল। আমি ওর হাতটা টান দিয়ে আমার হাতে নিতে সোহান বলে উঠল, এই তুই কি করছিস? আমি বললাম, কি করছি? তোমার হাত ধরছি। কেন, কোনো সমস্যা? সোহান বলল, না, কোনো সমস্যা নেই। আমি বললাম, আচ্ছা,
যদি তোমার গফ তোমার সাথে বসতো, তুমি এখন কি করতা? সোহান বলে উঠল, আমার কোনো গফ নেই। কথা বলতে বলতে বৃষ্টি শুরু হলো। আমি বললাম, উফ, কত সুন্দর রোমান্টিক ওয়েদার। সব সময় গল্পের ভিতর এমন সব কিছু পড়েছি। নায়ক নায়িকা রিস্কায় ঘুরছে আর এমন সময় বৃষ্টি আরম্ভ হলো। সোহান বলে উঠল, তোর মাথাটা কি পুরোটাই গেছে? আমি বললাম, চলো রিস্কা থেকে নামে ভিজবো। সোহান বলল, না, ভিজলে জ্বর আসতে পারে, তখন সব দোষ আমার হবে। কিছু হবে না বলে রিস্কা থামিয়ে দুজন নেমে পড়লাম। তারপর আমি বাচ্চাদের মতো বৃষ্টিতে লাফাতে শুরু করলাম। সোহান মনোমুগ্ধের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি বৃষ্টির পানি সোহানের শরীরে ছিটিয়ে দিচ্ছি। সোহান হেসে চলছে আর বলছে, পাগলামি বন্ধ কর। মানুষ কি বলবে? মানুষ কি বলবে তাতে আমার কিছু না। মানুষের কথা শোনার মতো সময় আমার নেই বলে সোহানের হাত ধরে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একসময় বাসায় চলে আসলাম দুজনে বৃষ্টিতে ভিজে একাকার। সবাই দেখে বলতে শুরু করলো, বৃষ্টিতে ভেজার কি খুব দরকার ছিল? যদি জ্বর আসে মেয়েটার। জ্বর সেই দিন এসেছিল, তবে আমার নয়, সোহানের। টানা 4 দিন জ্বরে ভুগেছিল সোহান। পঞ্চম পরীক্ষার দিন মা আমাকে পরীক্ষা দিতে নিয়ে যায়। তারপর সোহানের জ্বর কমলে সোহান আমাকে পরীক্ষা দিতে নিয়ে যায়। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে গেল। আমার সামনে এখন সম্পূর্ণ অবসর সময়। কোনো কাজ নেই। আমি সোহানের দেওয়া বই দুটো পড়ে শেষ করলাম। তারপর বসে গেলাম সোহানের চিরকুটের উত্তর লিখতে। প্রিয়, তোমাকে খুব ছোট করে বলি, আমিও জানি না তোমাকে কবে কখন ভালোবেসে ফেলেছি। শুধু জানি তোমার কথা আমি কখনো রাগি না, সব সময় উপভোগ করি। তোমার সাথে করা মিষ্টি দুষ্টামিগুলো যদি এটাকে ভালোবাসা বলে, তবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর একটা কথা, এই চিরকুট পাওয়ার পর থেকে যদি আমাকে তুই করে বলো, তবে ব্রেকআপ। তারপর বইয়ের ভিতর চিরকুটটা ভরে রাখলাম। এর ভিতর আদিবা কল দিল, পরদিন ওর ভাইয়ের বিয়ে, আমাকে যেতেই হবে। আমি বললাম, ঠিক আছে, যাব। রাতের খাবার টেবিলে বাবা মাকে জানালাম রিয়াদ ভাইয়ার বিয়ের কথা। বাবা মা বললেন, না না, তোকে একা যেতে দিতে পারি না, তোর যেতে হবে না। বড় চাচা বললেন, আহা, বান্ধবীর ভাইয়ের বিয়ে, না গেলে খারাপ মনে করবে, অবশ্যই যাবে। সোহান নিয়ে যাবে, নিয়ে আসবে। পরদিন সন্ধ্যায় সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। সোহানও পাঞ্জাবি পরে রেডি হয়ে নিল। দুজনে রওনা দিলাম আদিবাদের বাড়ির উদ্দেশ্যে। রিস্কায় সোহান আর আমি পাশাপাশি বসে আসি। সোহানকে বললাম, আচ্ছা, তোমার বিয়ের পর কি আমি তোমার সাথে এভাবে ঘুরতে পারবো? সোহান বলল, কেন পারবি না? না মানে, তোমার বউ তো আমাকে আর তোমার পাশে বসতে দিবে না। তখন তো তুমি তোমার বউকে নিয়ে ঘুরবে। সেই সময় হলে দেখা যাবে কাকে নিয়ে ঘুরি। হুম হুম হুম, সব ছেলেরাই এমন কথা বলে। পরে দেখা যায় এক একটা বউ পাগলা হয়ে গেছে। দেখ ইকরা, বেশি বুঝবি না, চুপচাপ বসে থাক, না হলে নেমে যাব। আমি বললাম, আচ্ছা, আমি চুপ করে থাকলে তোমার ভালো লাগবে। ওকে, চুপ করে রইলাম। সোহান বলল, চুপ করে থাকতে বলছি মানে এই নয় যে একেবারেই চুপ করে থাকবি। চুপ করে থাকা মানে বলে আমার মাথাটা টান দিয়ে সোহানের বুকের মাঝে নিয়ে বলল, এখানে মাথা রেখে বসে থাকবি। ইকরা, জানিস তোকে আজ খুব সুন্দর লাগছে। তাই বুঝি? হুম। তাই? আচ্ছা, বউ সাজলে তোকে কেমন লাগবে রে? আমি কি করে বলবো? আমি মনে হয় বউ সেজে শ্বশুরবাড়িতে গেছি যে বলতে পারবো। তাও অবশ্যই ঠিক। দাঁড়া, তোকে খুব শীঘ্রই বউ সাজার ব্যবস্থা করে দিচ্ছি বলে হেসে উঠল সোহান। আমিও মনে মনে বলতে শুরু করলাম, আমিও তো চাই তোমার বউ সেজে তোমার সামনে দাঁড়াতে। রিস্কা আদিবাদের বাসার সামনে আসতেই দুজন নেমে গেলাম। বিশাল এলাকা জুড়ে আলোকসজ্জায় সাজানো। সোহান বলে উঠল, আমার বিয়েতে পুরো এলাকায় লাইটিং করব। আমি হাসতে হাসতে বললাম, শুধু এলাকা কেন, পুরো শহর আলোকিত করো। বলতে বলতে দুজন বাড়ির ভেতরে চলে গেলাম। বাড়ির ভেতরে যেতে আদিবাদ দৌড়ে ছুটে এলো। আমি আদিবাদকে পরিচয় করিয়ে দিলাম সোহানের সাথে। তারপর তিনজন মিলে রিয়াদ ভাইয়াকে দেখতে গেলাম। সোহান তো রিয়াদ ভাইয়াকে বর হিসেবে দেখে থ মেরে দাঁড়িয়ে গেল। এতদিন পর্যন্ত যাকে আমার প্রেমিক মনে করেছে, আজ তার বিয়ে খেতে এসেছি দেখে একবার রিয়াদের দিকে তাকায়, একবার আমার দিকে। আমি মুচকি মুচকি হাসছি। তারপর রিয়াদের সাথে সোহানের পরিচয় করিয়ে দিলাম। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 10:30 বেজে গেল। আমি আমার রুমে চলে গেলাম, সোহান ওর রুমে। আমি ফ্রেশ হয়ে চিরকুটসহ বই দুটো নিয়ে সোহানের রুমের দিকে রওনা দিলাম। আজ সোহানকে বই দুটো দিয়ে চমকে দিব ভেবে, কিন্তু দরজার সামনে যেয়ে আমি চমকে গেলাম বড় চাচা চাচি আর সোহানের কথা শুনে। সোহানের বিয়ের কথাবার্তা চলছে। সোহান বলে উঠল, বাবা, তোমাদের মতের বিরুদ্ধে আমি কখনো যাইনি আর যাবও না। তোমরা যার সাথে বিয়ে ঠিক করেছ আমি তাকেই বিয়ে করব।
কথাটা শুনে আর এক মুহূর্তে আমি সেখানে দাঁড়াতে পারলাম না। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সোহান তবে চিরকুটে যা লিখেছে সব মিথ্যা? একটাবারও বড় চাচাকে বলতে পারল না আমি ইকরাকে ভালোবাসি? আমি বিছানায় শুয়ে কাঁদতে শুরু করলাম। কেমন জানি বুকটা শূন্য শূন্য লাগছে। এমন সময় সোহান রুমে ঢুকে বলল, এই ইকরা, একটা খুশির খবর আছে। আমি বলে উঠলাম, তোমার বিয়ে ঠিক হয়েছে, এইটা তো বলবে, তাই না? সোহান বলল, আরে তুই তো দেখি সব জানিস, কিন্তু কান্না করছিস কেন? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, খুশিতে। এখন তো আর তোমাকে আমি জ্বালাবো না, তাই তোমার তো আর আমার দেয়া যন্ত্রণা সহ্য করতে হবে না তাই। সোহান বলে উঠল, তুই যদি না বলিস তবে আমি এক্ষুনি বাবা মাকে যে না করে দিবি। আমার তখন মনে চাচ্ছিল সোহানকে একটা থাপ্পড় মেরে দেই, বেইমান কোথাকার। তারপরও নিজের কষ্ট চাপা দিয়ে বললাম, কি যে বলো, আমি না করব কেন? সত্যি বলছি, আমি অনেক খুশি। সোহান বলল, আচ্ছা ঘুমা, আমি রুমে গেলাম, বলে সোহান বের হয়ে গেল। সারা রাত কোনোভাবেই দু চোখের পাতায় এক করতে পারলাম না। সকালে মা নাস্তা করার জন্য ডাক দিলেন। আমি কোনো রকমে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে আসলাম। কোনো কিছুই আমার মুখে যাচ্ছিল না। মা বলে উঠলেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই মার্কেটিংয়ে যাব। আমি বললাম, আমি না গেলে চলবে না? মা বলল, পাগল নাকি, তোর পছন্দের জিনিস তোকেই কিনতে হবে, যার যার পছন্দের জিনিস সে সে কিনবে। আমি আর কিছু না বলে নাস্তা শেষ করে রুমে যেয়ে ড্রেস পরে রেডি হয়ে নিলাম। সকলের সাথে হাসি খুশি মনে বের হলাম মার্কেটিং করতে। কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার মনের ভিতর কি চলছে। কি ভেবেছিলাম আর কি হলো? ভেবেছিলাম পরীক্ষা শেষ হলে সোহানের সাথে চুটিয়ে প্রেম করব। কিন্তু হলো উল্টা। ও আসলে একটা ভিতুর ডিম। ভালোবাসতে পারে অথচ বলতে পারেনি ওর বাবা মাকে। ভাবতে ভাবতে সকলে মার্কেটে চলে আসলাম। যে যার পছন্দ মতন মার্কেটিং করছে। বড় চাচা আর চাচি মিলে একটা লাল বেনারসি নিয়ে এসে আমার গায়ে রেখে বারবার দেখছে আর বলছে, এটাই সুন্দর মানাবে। আমি বুঝতে পারলাম তারা তাদের হবু বউ মায়ের জন্য এটা কিনেছে। মনে মনে বলছি, এখন তো আর আমাকে মা বলে ডাকবে না। ঘরে নতুন বৌমা আসছে, তাকে মা বলে ডাকবে। মনে মনে ভাবতে শুরু করলাম, আচ্ছা তাহলে কি আমার আদর কমে যাবে না? ভাবতেই দু চোখের কোণে কেমন জানি জল চলে আসলো। কোনো রকমে তা লুকিয়ে নিজের জন্য টুকটাক কেনাকাটা করলাম। শাড়ির দোকান থেকে বের হয়ে স্বর্ণের দোকানে যেয়েও বড় চাচি সেই একই কাজ করল। এবার ইচ্ছে করছিল বড় চাচিকে বলি, যে বউ হবে তাকেই নিয়ে আসতে, আমাকে কেন আনতে হবে? রাগ আর হিংসায় আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছিল। ইচ্ছে করছিল সোহানের চুলের মুঠি ধরে সবার সামনে নিয়ে যেয়ে বলি, আমাকে যে ও ভালোবাসার স্বপ্ন দেখিয়েছে, এখন সেই স্বপ্ন ভাঙার দায় কে নিবে? কিন্তু কেন জানি তার কিছুই করতে পারলাম না আমি। মার্কেটিং শেষ করে সকলে বাসায় চলে আসলাম। নিজের রুমে নিজেকে বন্দি করে রেখেছি। অনেক কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু তাও করতে পারছি না, তাহলে সবাই বিষয়টা খারাপভাবে নেবে। বিকেলে বের হয়ে দেখি সবাই মিলে গল্প করছে। সোহান ডেকোরেটরে গেছে সব ব্যবস্থা করার জন্য। আমি বড় চাচাকে বললাম, চাচা পাত্রী দেখতে যাবে না? বড় চাচি বলল, তাই তো, যেতে তো হবেই, আমরা তো ভুলেই গিয়েছিলাম। যা মা, তুই রেডি হয়ে নে। আর সবাইকে বলল রেডি হয়ে নিতে। মা আমার রুমে এসে আমার জন্য কিনে আনা একদম নতুন একটা শাড়ি পরাতে শুরু করলো। আমি বললাম, শাড়ি পরতে হবে কেন মা? কোনো কথা না বলে চুপচাপ শাড়িটা পরিয়ে দিই। বলল, তুই রুমেই থাক, আমি আসছি, বলে মা বের হয়ে গেল। মিনিট 15 পর মা রুমে এসে বললেন, নে চল এবার। আমি মায়ের সাথে বের হয়ে চমকে গেলাম। সবাই দোতলায়, বড় চাচা চাচি সোহান সবাই। আমাকে দেখে সবাই মুচকি হাসছে। আমি নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, না, সব ঠিক আছে। বড় চাচা বলে উঠলেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আর আজকে আমরা মেয়েকে আমাদের ঘরের বউ সাজিয়ে নিয়ে যেতে চাই। কথাটা শুনে আমার মাথাটা কেমন জানি ঘুরতে শুরু করলো। এগুলা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি বোকা তাই বলে কি সব সময় আমাকে বোকা বানাতে হবে? বড় চাচা বলল, তা তোমরা কি আলাদা কথা বলতে চাও? সোহান মাথা নেড়ে বলল, না। অতঃপর সকল জল্পনা কল্পনার সমাপ্তি হলো। সন্ধ্যার পরে আমাদের বিয়েটা হয়ে গেল হুট করেই। আমি বাসরঘরে বই দুইটা নিয়ে বসে আছি। দ্বিতীয় বইটার নিচে সেই চিরকুটটা রেখেছি, সোহানকে শাস্তি দিব বলে। আপনারা কেউ বলবেন না। সোহান দরজা খুলে ভেতরে ঢুকতেই আমি খাটের এক কোণায় চেপে গেলাম। সোহান দরজা লাগিয়ে আসতে আমি বই দুটা বাড়িয়ে দিয়ে বললাম, এক এক পাতা করে শেষ করবে। সোহান বলল, কেন? আমি বললাম, আমাকে স্পর্শ করার অনুমতি নিতে হবে না। তুমি বই পড়ে শেষ করতে পারলেই আমাকে স্পর্শ করতে পারবে। এটা তোমার শাস্তি।
আর গল্প জোরে জোরে পড়ে আমাকে শোনাতে হবে। সোহান আমার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে আছে। আমি খাটে আরাম করে শুয়ে পড়লাম। কি কেমন হলো? বেচারা সারা রাত গল্প শোনাবে, তারপর তার মুক্তি মিলবে। আর প্রেমটা না হয় বিয়ের পরেই করব। সমাপ্ত।